আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো ও সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো ও সুস্থ আছি। আজকে আমরা পড়ব প্রাণী পরিচিতি। এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের জুলজির একটা হচ্ছে ইনফিনিটি স্টার চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টার থেকে টিচাররা প্রশ্ন করবে 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 এবং করবে। এবং এই প্রাণী পরিচিতিকে এটাকে একটা অধ্যায় বললে আসলে অপমান হয়। এই প্রাণী পরিচিতির মধ্যে আসলে তিনটা চ্যাপ্টার রয়েছে। আমাদের রয়েছে হাইড্রা, আমাদের রয়েছে ঘাসফড়িং, আমাদের হচ্ছে রুই মাছ। এই তিনটা সমন্বয়ে এই প্রাণী পরিচিতি। এই প্রাণী পরিচিতি থেকে এমসিকিউ তো আসবে, সিকিউ আসবে। সো আমরা আজকে এই প্রাণী পরিচিতি থেকে কিছু এমসিকিউ দেখবো যেগুলো আসার মতো, এবং সাথে রিলেটেড ইনফরমেশনগুলো জানবো যেন পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন আমি ভালো করতে পারি। সো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে উদ্দীপকের যে প্রাণীটা দেখা যাচ্ছে এর খাদ্যাভ্যাস কি? উদ্দীপকের প্রাণীটা কি? আমাদের উদ্দীপকের প্রাণীটা হচ্ছে হাইড্রা। এই হাইড্রাটা আমাদের কি? হাইড্রাটা হচ্ছে দ্বিভ্রূণস্তরীয় একটা প্রাণী। হাইড্রা কেমন প্রাণী? একটা দ্বিভ্রূণস্তরীয় প্রাণী। দুইটা ভ্রূণস্তর আছে এর। কি কি লেয়ার? একটা হচ্ছে যে এক্টোডার্ম আর একটা হচ্ছে এন্ডোডার্ম। এক্টোডার্ম আর একটা হচ্ছে এন্ডোডার্ম। মাঝে কোনো মেসোডার্ম নাই এদের। এক্টোডার্ম এবং এন্ডোডার্ম। এর খাদ্যাভ্যাস কি? এরা হচ্ছে আমাদের মাংসাশী। এরা হচ্ছে মাংসাশী। এদের সবচেয়ে প্রিয় খাবার, খাদ্যাভ্যাস আমাদের হচ্ছে মাংসাশী। এদের প্রিয় খাদ্য হচ্ছে ক্রাস্টেশীয় সন্ধিপদী প্রাণী। এদের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে ক্রাস্টেশীয় সন্ধিপদী প্রাণী। ক্রাস্টেশীয় হচ্ছে সন্ধিপদী প্রাণী হচ্ছে এদের সবচেয়ে প্রিয় খাবার। তারপর আসা যাক হচ্ছে আমাদের নেক্সট কথা, কোনটি হাইড্রার দেহে দেখা যায়? হাইড্রার দেহে আমরা কি দেখতে পাবো? হাইড্রার দেহে হচ্ছে আমাদের এই যে আমরা হাইড্রাতে এক্টোডার্ম দেখতে পাচ্ছি আর একটা দেখতে পাচ্ছি এন্ডোডার্ম। এক্টোডার্ম এবং কি এন্ডোডার্ম। হাইড্রার দেহে কি নাই? কোনো মেসোডার্ম নাই। এই এক্টোডার্ম কনভার্ট হয় হচ্ছে এপিডার্মিস বা বহির্ত্বকে। কনভার্ট হয় কি এপিডার্মিস বা বহির্ত্বকে। আর এন্ডোডার্মটা কনভার্ট হয় হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস বা অন্তত্বকে। কনভার্ট হয় গ্যাস্ট্রোডার্মিস বা ইংরেজিতে এটাকে কি বলি? গ্যাস্ট্রোডার্মিস বা অন্তত্বকে কনভার্ট হয়। গ্যাস্ট্রোডার্মিস বা অন্তত্বকে কনভার্ট হয়। তাহলে হচ্ছে এপিডার্মিস বা বহির্ত্বকে কনভার্ট হয়, আরেকটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস বা অন্তত্বকে কনভার্ট হয়। এই যে মাঝে কি থাকে? মাঝে থাকে আসলে আমাদের মেসোগ্লিয়া। মাঝে থাকে হচ্ছে মেসোগ্লিয়া, যেটা অকোষীয় জেলির মতো। এবং কিসের মতো? যেটা হচ্ছে অকোষীয় এবং জেলির মতো। আমাদের জেলির মতো। অকোষীয় এবং কিসের মতো? জেলির মতো। এটাকে কি বলবো আমরা? মেসোগ্লিয়া বলবো। তাহলে এই মেসোগ্লিয়াটা হচ্ছে আমাদের অ্যান্সার। হাইডার গ্যাস্ট্রোডার্মিসের কোষ কোনটা? হাইডার গ্যাস্ট্রোডার্মিস এবং এপিডার্মিস দুই জায়গায় এপিডার্মিসে পাওয়া যায় 7টা কোষ, গ্যাস্ট্রোডার্মিসে পাওয়া যায় 5টা কোষ। আমরা দেখবো যে এই কোষগুলাকে এখানে সুন্দর করে একটা ছকে দেওয়া আছে। আমরা এই ছকটাকে এখানে নিয়ে আসলে আমাদের জন্য হচ্ছে সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে যে এপিডার্মিসের কোষসমূহ আর গ্যাস্ট্রোডার্মিসের কোষসমূহ। এই এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের কোষসমূহ মনে রাখা আমাদের জন্য হচ্ছে যে গুরুত্বপূর্ণ, এবং আমরা মনে রাখতে পারলে আমাদের কাজে দিবে। কি হবে? জিনিসটা আমাদের কাজে দিবে। এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের কোষসমূহ আমরা যদি মনে রাখতে পারি কাজ দিবে। এই যে এটা আমাদের এই কোষগুলো আসছে কোথা থেকে? এই কোষগুলো আসছে এপিডার্মিস থেকে। এরা হচ্ছে আমাদের এপিডার্মিসের কোষ। আর এরা হচ্ছে যে আমাদের কিসের কোষ? গ্যাস্ট্রোডার্মিসের কোষ। এই যে এখন আমাদের এই এপিডার্মিসের যে কোষ আছে, এপিডার্মিসের কোষকে 1 নম্বরে এপিডার্মিসের কোষ হচ্ছে পেশী আবরণী কোষ, 2 নম্বরে ইন্টারস্টিশিয়াল কোষ, 3 নম্বরে 1 নম্বরে কি পেশী আবরণী কোষ, 2 নম্বরে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, 3 নম্বরে সংবেদী কোষ, 4 নম্বরে স্নায়ু কোষ, 5 নম্বরে গ্রন্থি কোষ, 6 নম্বরে জনন কোষ, 7 নম্বরে নিউরোসাইট। আর এখানেও আমাদের হচ্ছে পুষ্টিকোষ বা পুষ্টিকোষের আরেকটা নাম হচ্ছে পেশী আবরণী কোষ। পুষ্টিকোষের আরেকটা নাম হচ্ছে পেশী আবরণী কোষ। তারপর কি আছে? আমাদের গ্রন্থি কোষ আছে, ইন্টারস্টিশিয়াল কোষ আছে, সংবেদী কোষ আছে, স্নায়ু কোষ আছে। তাহলে দেখো আমাদের হচ্ছে যে প্রথম 5টা কোষ কিন্তু সেম, পরের 2টা হচ্ছে এক্সট্রা। একটার নাম কি? জনন কোষ আর নিউরোসাইট। তাহলে দেখো পেশী আবরণী কোষ, তাহলে আমাদের কি পেশী আবরণী কোষ, তারপর ইন্টারস্টিশিয়াল কোষ, তারপর কি সংবেদী কোষ, তারপর স্নায়ু কোষ, তারপর গ্রন্থি কোষ। পেশী আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ। এই 5টা জিনিস এখানেও সেম। এখানে পেশী আবরণী কোষের নাম হচ্ছে পুষ্টিকোষ, আর এখানে আমাদের এই এপিডার্মিসে 2টা কোষ এক্সট্রা, জনন কোষ আর নিউরোসাইট। তাহলে এই জনন কোষ তো আমাদের থাকবে না, আমাদের হচ্ছে পেশী আবরণী কোষের জনন কোষ। গ্যাস্ট্রোডার্মিসের কোষ কোনটি? গ্যাস্ট্রোডার্মিসের কোষ বলতে গেলে জনন কোষও নাই, প্যারাইটাল কোষও নেই। এই 2টা হচ্ছে যে আমাদের গ্যাস্ট্রোডার্মিসে থাকে না, নিউরোসাইট এবং পুষ্টিকোষ। এখন নিউরোসাইটটা
খেয়াল করে দেখো নিডোসাইটটা কিন্তু আমাদের গ্যাস্ট্রোডার্মিসের না, নিডোসাইটটা স্পেসিফিক ফর এপিডার্মিস, নিডোসাইটটা স্পেসিফিক ফর এপিডার্মিস। তাহলে পুষ্টিকোষ এটাই হচ্ছে আমাদের গ্যাস্ট্রোডার্মিসের কোষ হিসাবে অ্যান্সার, পুষ্টিকোষই গ্যাস্ট্রোডার্মিস হিসাবে অ্যান্সার। আমাদের নিচের কোন কোষটা কেবল বহিস্তরে থাকে, জনি, জননকোষ আর নিডোসাইট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নিডোসাইট নাই, নিডোব্লাস্ট আছে। তাহলে হচ্ছে নিডোব্লাস্ট হচ্ছে অপরিণত নিডোসাইটকে নিডোব্লাস্ট বলে, আমরা জানি অপরিণত নিডোসাইটকে নিডোব্লাস্ট বলে, অপরিণত নিডোসাইটকে নিডোব্লাস্ট বলে, অপরিণত নিডোসাইটকে আমরা কি বলি, অপরিণত নিডোসাইটকে আমরা হচ্ছে নিডোব্লাস্ট বলে, অপরিণত নিডোসাইটকে কি বলে, নিডোব্লাস্ট বলে। তারপর দেখো যে আমাদের কোনটি হাইডার কিউটিকল সৃষ্টি হয় কোন কোষ নিঃসৃত রসে, সেটা হচ্ছে এই যে পেশি আবরণী কোষ আছে, পেশি আবরণী কোষ নিঃসৃত রসে আমাদের হচ্ছে কিউটিকল সৃষ্টি হয়। পেশি আবরণী নিঃসৃত রসে কি হয়, কিউটিকল সৃষ্টি হয়। এই যে দেখো আমাদের পেশি আবরণী কোষগুলো এরকম বড় বড় সাইজের পেশি আবরণী কোষ থাকে, তার মধ্যে এই ছোট 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 আমাদের মিউকাস দানা থাকে, সেই মিউকাস দানার কারণে আমাদের কি তৈরি হয়, কিউটিকল তৈরি হয়। এই যে দেখো বইয়ের লাইন, আমাদের হচ্ছে যে মিউকাস দানা নিঃসৃত রস কিউটিকল গঠনে সাহায্য করে, দেহকে পিচ্ছিল রাখে। তাহলে হচ্ছে আমাদের কারা হচ্ছে এই কিউটিকল সৃষ্টি করে, পেশি আবরণী কোষ আমাদের যে আছে তার মিউকাস দানা খরিত রস, পেশি আবরণী কোষের মিউকাস দানা খরিত রস, পেশি আবরণী কোষের হচ্ছে আমাদের মিউকাস দানা খরিত রসে, মিউকাস দানা খরিত রসে, মিউকাস দানা হচ্ছে খরিত রসে, মিউকাস দানা খরিত রসে হচ্ছে যে আমাদের কি তৈরি হয়, কিউটিকল সৃষ্টি হয়, কিউটিকল সৃষ্টি হয়। হাইডার দেহের কোন কোষকে সংরক্ষিত কোষ বলা হয়, হাইডার দেহের কোন কোষকে সংরক্ষিত কোষ বলা হয়। এখানে হাইডার দেহের মধ্যে আমাদের এই যে ইন্টারস্টেশিয়াল কোষ আছে, এটাকে আমরা সংরক্ষিত কোষ বলি। কেন, ও হচ্ছে যে অপেক্ষা করতেছে যে কখন সুযোগ আসবে, সুযোগ আসলে ও প্রয়োজনে দেহের যে কোনো কোষ তৈরি করে দিবে। তাহলে এটাকে কি বলি আমরা, এটাকে বলি হচ্ছে সংরক্ষিত কোষ। এটাকে আমরা সংরক্ষিত কোষ ছাড়াও আরো কিছু নামে অভিহিত করতে পারি। একটা নাম আছে আমাদের টটিপটেন কোষ, টটিপটেন কোষ বলা হয়। কি এটা অপর একটা নাম কি, টটিপটেন কোষ, কারণ প্রয়োজনে যে কোনো কোষে রূপান্তর হতে পারে। টটিপটেন কোষ বলি কারণ এরা হচ্ছে প্রয়োজনে যে কোনো কোষে রূপান্তর হতে পারে, 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 এরা প্রয়োজনে যে কোনো কোষে রূপান্তর হতে পারে, যে কোনো কোষে রূপান্তর হতে পারে, জন্য এদের টটিপটেন কোষ বলে ইন্টারস্টেশিয়াল কোষকে। কোন কোষটা টটিপটেন প্রকৃতির কোষ কোথায় পাওয়া যায়, হাইড্রাতে। এই জন্য হাইড্রার কিন্তু হচ্ছে স্বাভাবিক মৃত্যু থাকে না, দ্যাটস ওয়াই হাইড্রার ক্ষেত্রে কি নাই, হাইড্রার স্বাভাবিক মৃত্যু নেই। হাইড্রাকে তুমি কেটে ফেলো, সেই কাটা অংশ থেকে হচ্ছে নতুন একটা হচ্ছে যে হাইড্রা তৈরি হবে, স্বাভাবিক মৃত্যু নেই। হাইড্রার কি নাই, কোনো হাইড্রার কোনো স্বাভাবিক মৃত্যু নেই। হাইড্রাকে যদি তুমি কেটে ফেলো, এই কাটা অংশ থেকে নতুন অংশ আমাদের তৈরি হবে। তারপর আসো আমরা হচ্ছে সামনের দিকে যদি যাই, হাইড্রার কোন কোষ বুদবুদ তৈরি করতে পারে, বাবল তৈরি করতে পারে কোন কোষ, হাইড্রার হচ্ছে যে এই এপিডার্মিসের যে গ্রন্থি কোষ আছে, এপিডার্মিসের গ্রন্থি কোষ হচ্ছে বাবল তৈরি করতে পারে। হাইড্রার এপিডার্মিসের গ্রন্থি কোষ আর গ্যাস্ট্রোডার্মিসের গ্রন্থি কোষ, দুইটা গ্রন্থি কোষের কিন্তু কাজ আলাদা, দুইটা গ্রন্থি কোষের কিন্তু কাজ আলাদা। হাইড্রার এপিডার্মিসের যে গ্রন্থি কোষ আছে তারা কিন্তু হচ্ছে খুব ভালো ভালো কাজ করে, এপিডার্মিসের গ্রন্থি কোষের কাজগুলো কিন্তু খুবই ভালো ভালো কাজ আছে। এই যে দেখো আমাদের এই এপিডার্মিসের গ্রন্থি কোষ কি করে, এপিডার্মিসের গ্রন্থি কোষ কি করে, এপিডার্মিসের গ্রন্থি কোষ হচ্ছে মুখের চারদিকে ও পাদচাকতিতে আমাদের হচ্ছে একটু বেশি পরিমাণে থাকে। কোথায় কোথায় বেশি থাকে, মুখের চারদিকে এবং পাদচাকতিতে প্রচুর গ্রন্থি কোষ দেখা যায়। আমাদের এরা কি করে, এরা হচ্ছে যে একটা আঠালো মিউকাস ক্ষরণ করে, সেই আঠালো মিউকাস ক্ষরণ করে আমাদের হচ্ছে যে দেহকে কোনো বস্তুর সাথে আটকে রাখে, দেহকে কোনো বস্তুর সাথে কি করে, দেহকে কোনো বস্তুর সাথে আটকে রাখে, দেহকে কোনো বস্তুর সাথে আমাদের কি করে, আটকে রাখতে সাহায্য করে, বুদবুদ সৃষ্টি করে ভাসতে সাহায্য করে। তাহলে এক নম্বর মিউকাস ক্ষরণ করে, এই মিউকাস ক্ষরণের মাধ্যমে দেহকে কোনো বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করে, বুদবুদ সৃষ্টি করে ভাসতে সাহায্য করে। আমাদের মুখছিদ্রের যে গ্রন্থি আছে, মুখছিদ্রের গ্রন্থি আমাদের হচ্ছে যে আশপাশের কোষগুলো আছে এই জায়গাটাকে পিচ্ছিল করে খাদ্য গলাৎক্ষরণে সাহায্য করে। মুখছিদ্রের গ্রন্থি কোষের ক্ষরণ, খাদ্য গলাৎক্ষরণে সাহায্য করে। তাহলে এক নম্বর হচ্ছে মিউকাস ক্ষরণ করে, দেহকে কোনো বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করে। দুই নম্বর হচ্ছে বুদবুদ সৃষ্টি করে ভাসতে সাহায্য করে। তিন নম্বর মুখছিদ্রের কোষ ক্ষরণ, মুখছিদ্রের গ্রন্থি কোষের ক্ষরণ, খাদ্য গলাৎক্ষরণে সাহায্য করে। আচ্ছা, তারপরে আসা যাক হচ্ছে যে আমাদের হাইড্রায় একবার ব্যবহার উপযোগী কোষ কোথায় সবচেয়ে কম থাকে, হাইড্রায় একবার ব্যবহার উপযোগী কোষ কোথায় সবচেয়ে কম থাকে। আচ্ছা, একবার ব্যবহার উপযোগী কোষ, আচ্ছা একবার ব্যবহার উপযোগী যে কোষটার কথা বলছে, এই কোষটার নাম হচ্ছে আমাদের নিডোসাইট, নিডোসাইট। কারণ কি, নিডোসাইট হচ্ছে যে নিডোসাইট থেকে নেমাটোসিসটা একবার যদি বের হয়, নিডোসাইট থেকে নেমাটোসিস যদি একবার বের হয় সেটা আর ফিরে আসতে পারে
না, কারণ নিউরোসাইট থেকে নেমাটোসিস্ট একবার বের হয়ে গেলে শিকার ধরতে পারুক আর না পারুক সে হচ্ছে যে নষ্ট হয়ে যায়, সেই জায়গায় নতুন একটা কোষ পূর্ণ প্রতিস্থাপিত হয়। তাহলে এই জন্য বলছে যে একবার ব্যবহার উপযোগী কোষ সবচেয়ে কম থাকে কোথায়? পাদচাকতিতে সবচেয়ে কম থাকে। সবচেয়ে কম থাকে কোথায়? সবচেয়ে কম থাকে হচ্ছে পাদচাকতিতে সবচেয়ে কম থাকে। এটা কোথায় সবচেয়ে কম থাকে? পাদচাকতিতে সবচেয়ে কম থাকে। এই যে দেখো হাইড্রার পদতল ছাড়া বহিঃত্বকের সব জায়গায়, বিশেষ করে কোষিকার পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে আমাদের হচ্ছে নিউরোসাইট অনুপ্রবিষ্ট থাকে এবং এরা আমাদের বেসিক্যালি একবার ব্যবহার করা যায়। খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন হচ্ছে যে একবার ব্যবহার করা যায় যে কোষ, কয়বার ব্যবহার করা যায়? একবার ব্যবহার করা যায়। এটাকে কয়বার ব্যবহার করতে পারি আমরা? এটাকে আমরা হচ্ছে একবার ব্যবহার করতে পারি। এটাকে আমরা কয়বার ব্যবহার করতে পারি? এটাকে আমরা হচ্ছে একবার ব্যবহার করে দূর, এটা হচ্ছে যে ছোট হয়ে যাচ্ছে লেখাটা। ওকে, এটা আমি দিয়ে দিলাম যেন তোমরা হচ্ছে যে পড়তে পারো, যেন তোমরা জিনিসটা পড়তে পারো চাইলে। হ্যাঁ, চাইলে জিনিসটা যেন তোমরা পড়তে পারো যে হাইড্রার শিকার ধরা, শিকারকে অসার করার কাজ করে, চলনে সাহায্য করে, আত্মরক্ষায় হচ্ছে ব্যবহৃত হয়, প্রাণীকে কোনো বস্তু আঁকড়ে ধরতে সাহায্য করে। নিউরোসাইটের কিন্তু শ্রেণীতাত্ত্বিক গুরুত্ব আছে। হিপনোটক্সিন কোন কোষে থাকে? হিপনোটক্সিন নিউরোসাইট নামক কোষে হিপনোটক্সিন থাকে, যেটা হচ্ছে যে আমাদের একটা প্রোটিন প্লাস হচ্ছে ফেনল দ্বারা তৈরি প্রোটিন বা আমিষ, প্রোটিন বা আমিষ হচ্ছে প্লাস ফেনল দ্বারা তৈরি প্রোটিন প্লাস আমিষ, প্রোটিন বা আমিষ প্লাস হচ্ছে ফেনল দিয়ে হচ্ছে যে গঠিত এই জিনিসটাকে কি বলি? হিপনোটক্সিন বলা হয়। এরা হচ্ছে শিকারকে অজ্ঞান করে, মেরে ফেলে না, কিন্তু এরা হচ্ছে যে আমাদের শিকারকে কি করে? শিকারকে অজ্ঞান করে, শিকারকে হচ্ছে অজ্ঞান করে, শিকারকে হচ্ছে যে আমাদের অজ্ঞান করে, শিকারকে কি করে? শিকারকে অজ্ঞান করে। আচ্ছা, হিপনোটক্সিনের রাসায়নিক উপাদানগুলো কি কি? হিপনোটক্সিনের রাসায়নিক উপাদান মাত্র জানলাম যে ফেনল আর হচ্ছে যে প্রোটিন হচ্ছে আমাদের হিপনোটক্সিনের রাসায়নিক উপাদান। নিডারিয়া আমাদের হচ্ছে নিডারিয়া পর্বে কত ধরনের নেমাটোসিস দেখা যেত? দেখা গেছে নিডারিয়া পর্বে 23 ধরনের নেমাটোসিস্ট আছে, আর হাইড্রাতে 4 ধরনের নেমাটোসিস্ট আছে। হাইড্রাতে 4 ধরনের নেমাটোসিস্ট আছে। হাইড্রাতে 4 ধরনের নেমাটোসিস্ট আছে। হাইড্রাতে 4 ধরনের নেমাটোসিস্ট থাকে। হাইড্রাতে 4 ধরনের নেমাটোসিস্ট থাকে। হাইড্রাতে কয় ধরনের নেমাটোসিস্ট আছে? হাইড্রাতে হচ্ছে আমাদের 4 ধরনের নেমাটোসিস্ট থাকে। তারপর খেয়াল করি যে পেনিট্রেন্ট নেমাটোসিস্টের ক্ষেত্রে প্রযোজ্য কি? পেনিট্রেন্ট স্টেনোটিল বা পেনিট্রেন্ট, ডেসমোনিম বা ভলভেন্ট। তো আমাদের এই নেমাটোসিস্টের ক্ষেত্রে প্রযোজ্য কি? আমরা এই নেমাটোসিস্টের ছবিগুলো একটু শিখবো যে কোন নেমাটোসিস্টের মধ্যে কোন ধরনের কি থাকে। এই যে আমাদের নেমাটোসিস্টের একটা সুন্দর একটা ছবি আছে, আমাদের নেমাটোসিস্টের ক্ষেত্রে। এই নেমাটোসিস্টের ছবিটার ক্ষেত্রে খেয়াল করো, এই যে 4টা অংশ আছে, এদের হচ্ছে এক্সট্রা নামও আছে। স্টেনোটিল বা এটার নাম হচ্ছে পেনিট্রেন্ট, স্টেনোটিলের আরেকটা নাম কি? পেনিট্রেন্ট। ভলভেন্টের আরেকটা নাম কি? ডেসমোনিম। স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্টের আরেকটা নাম কি? স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্টের আরেকটা নাম হচ্ছে হলোট্রিকাস আইসোরাইজা, কারণ এটার মধ্যে কাটা আছে। কাটা মানে ট্রিক্কাস বলছে, পুরো জায়গা জুড়ে কাটা। হলোট্রিকাস আইসোরাইজা, হলোট্রিকাস আইসোরাইজা। স্টেরিওলিন গ্লুটিনেন্ট হচ্ছে আমাদের অ্যাট্রিকাস আইসোরাইজা, অ্যাট্রিকাস হচ্ছে আমাদের আইসোরাইজা। ওকে, এখন খেয়াল করে দেখো আমাদের হচ্ছে স্টেনোটিল বা পেনিট্রেন্টের মধ্যে হিপনোটক্সিন নামক বিষাক্ত রস থাকে। এখানে হচ্ছে যে বার্ব থাকে কয়টা? বার্ব থাকে হচ্ছে 3টা, ছোট ছোট কাটা থাকে। এই কাটাগুলাকে বলি হচ্ছে আমরা বারবিউল থাকে কয় সারি? বারবিউল থাকে হচ্ছে আমাদের 3 সারি। বারবিউল কয় সারি থাকে? বারবিউল 3 সারি থাকে আমাদের। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সূত্রক আছে। তারপর হচ্ছে এখানে ভলভেন্ট বা ডেসমোনিমে আমরা দেখতে পাই এইখানে আমাদের হচ্ছে কর্ক স্ক্রুর মতো পেঁচানো সূত্রক আছে। কর্ক স্ক্রুর মতো একটা কি সূত্রক আছে? পেঁচানো সূত্রক আছে। কর্ক স্ক্রুর মতো একটা কি সূত্রক আছে? পেঁচানো সূত্রক হচ্ছে আমরা ভলভেন্ট বা ডেসমোনিমে দেখতে পাই, এবং এরা শিকারকে হচ্ছে গপ করে পেঁচায় ধরে। এটা কিন্তু বদ্ধ শীর্ষযুক্ত, এই শীর্ষটা কিন্তু উন্মুক্ত না। আমাদের স্টেপ্টোলিন গ্লুটিনেন্ট বা হলোট্রিকাস আইসোরাইজা এটা হচ্ছে যে আমাদের পুরা কাঁটাযুক্ত, এখানে কি থাকে? কাঁটা থাকে, পুরা হচ্ছে সূত্রক জুড়ে কাঁটা থাকে, আর এই সূত্রকটা কি? কাঁটা বিহীন। স্টেরিওলিন গ্লুটিনেন্ট এরা হচ্ছে যে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম, এরা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট। এই যে আমাদের 2টা নেমাটোসিস্ট আছে, এই 2টা নেমাটোসিস্ট হচ্ছে আঠালো রস ক্ষরণ করে। এই দুইজনই হচ্ছে যে আঠালো রস ক্ষরণ করে, এবং এই দুইজনই হচ্ছে আমাদের কিসে সাহায্য করে? চলনে সাহায্য করে। আঠালো রস ক্ষরণ করে এবং হচ্ছে কিসে সাহায্য করে? আমাদের চলনে সাহায্য করে।
করে। এখন আসা যাক হচ্ছে যে আমরা সামনের দিকে যদি যাই পেনিট্রেন্ট নেমাটোসিস্টের ক্ষেত্রে, তাহলে পেনিট্রেন্স হচ্ছে আমাদের স্বাভাবিক যে নেমাটোসিস্টের ছবি আমরা এঁকেছি ছোটবেলায় শিখেছি। এরা হচ্ছে সূত্রকে দৈর্ঘ্য বরাবর কাঁটাযুক্ত না, হলোট্রিকাস আইসোরেজা। সূত্রকের প্রান্তভাগ বদ্ধ, এটা হচ্ছে ডেসমোনিম। শিকারকে আঁকড়ে ধরতে সাহায্য করে। সূত্রকের গোড়ায় বার্ব থাকে, সূত্রকের গোড়ায় বার্ব থাকে। এই যে আমাদের স্টেনোটিল বা পেনিট্রেন্ট সূত্রকের গোড়ায় কি আছে, আমাদের বার্ব আছে। তো এটা হচ্ছে যে আমাদের অ্যান্সার হিসাবে আমরা দিতে পারি, অ্যান্সার হিসাবে দিতে পারি। শিকারকে আঁকড়ে ধরার কাজও হচ্ছে যে আমাদেরকে এই ভলভেন্ট নেমাটোসিস্ট আমাদের হচ্ছে যে করে, শিকারকে কর্কস্ক্রুর মতো পেঁচায় ধরে। কোন ধরনের নেমাটোসিস্ট হিপনোটক্সিন পূর্ণ থাকে, স্টেনোটিল বা পেনিট্রেন্ট। এটা হচ্ছে হিপনোটক্সিন দ্বারা পূর্ণ থাকে। তারপরে প্রশ্ন, বার্ব ও বারবিউল যুক্ত নেমাটোসিস্ট কি, স্টেনোটিল বা পেনিট্রেন্ট। স্টেনোটিল বা পেনিট্রেন্ট হচ্ছে আমাদের বার্ব ও বারবিউল যুক্ত। তো তোমরা যারা এবছর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিবা তাদের জন্য আছে আমাদের আলফা 7.0 ব্যাচ। এই ব্যাচটাতে কিন্তু হচ্ছে যে এখনই তোমরা হচ্ছে যে ভর্তি হতে পারো। এখন দেখো যে নিম্নের কোনটি পেনিট্রেন্ট নেমাটোসিস্টের বৈশিষ্ট্য। আমরা হচ্ছে পেনিট্রেন্ট নেমাটোসিস্টের বৈশিষ্ট্য, শীর্ষদেশ বদ্ধ না, আঠালো রস ক্ষরণ করে না, সূত্র কাঁটাযুক্তও না, এর বাটটা প্রশস্ত। এর বাটটা কি, প্রশস্ত। এর বাটটা কি, প্রশস্ত। এর বাটটা কি, প্রশস্ত। এই যে দেখো বৈশিষ্ট্যগুলোর মধ্যে এখানে কি লেখা আছে যে আমাদের 4 ধরনের স্টেনোটিলটা আমাদের হচ্ছে 4 ধরনের নেমাটোসিস্টের মধ্যে সবচেয়ে বড়। সূত্রক লম্বা, ফাঁপা, শীর্ষযুক্ত, বাট প্রশস্ত। 3টা হচ্ছে যে আমাদের কাটা থাকে, 3টা কাটা থাকে। শিকারকে অবশ বা অজ্ঞান করার কাজটা হচ্ছে যে এরাই করে, শিকারকে অবশ বা অজ্ঞান করার কাজটা হচ্ছে এরাই করে। এদের মধ্যে হিপনোটক্সিন নামক বিষাক্ত রস আছে। তারপরে আমাদের প্রশ্ন হচ্ছে চিহ্নিত অংশগুলোর মধ্যে কোনটি শিকারের দেহে বিদ্ধ হয়। শিকারের দেহে কি বিদ্ধ হবে, শিকারের দেহে বিদ্ধ হবে সি, সূত্রকটা দিয়ে শিকারের বডিতে ঢুকায় হিপনোটক্সিন নামক বিষাক্ত রস প্রবেশ করায়। সবচেয়ে ক্ষুদ্র নেমাটোসিস্ট কোনটা, স্টেরিওলিন গ্লুটিনেন যে আছে নেমাটোসিস্টের প্রজাতির মধ্যে সবচেয়ে ক্ষুদ্র প্রকৃতির। কোন ধরনের নেমাটোসিস্টের সূত্রক চাবুকের ন্যায় কাঁটাযুক্ত। কাঁটাযুক্ত কি, স্টেপটুলিন গ্লুটিনেন্ট। স্টেপটুলিন গ্লুটিনেন্ট হচ্ছে কি আমাদের কাঁটা যুক্ত। আমাদের হাইডার নেমাটোসিস সূত্রক নিক্ষেপের সময় থলির ভেতরে কোন রাসায়নিক পদার্থ ক্ষরণ হয়, পলিগামা গ্লুটামেট। পলিগামা গ্লুটামেট। যখন হচ্ছে যে আমাদের হাইডার নেমাটোসিস্ট সূত্রক নিক্ষেপের সময় থলির ভেতরে একটা কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ হয় তাকে বলা হয় পলিগামা গ্লুটামেট। থলির ভিতরে একটা কেমিক্যাল রিলিজ হয় তাকে কি বলি, পলিগামা গ্লুটামেট। এবং হচ্ছে যে আমাদের এই শিকারের দেহে, হাইডার শিকারের দেহে, হাইডার শিকারের দেহে, হাইডার যে শিকার আছে এই হাইডার শিকার দেহে গ্লুটাথিয়ন থাকলে, হাইডার শিকার দেহে আমাদের হচ্ছে গ্লুটাথিয়ন থাকলে, হাইডার শিকারের দেহে গ্লুটাথিয়ন থাকলে, গ্লুটাথিয়ন থাকলে তা হাইড্রাকে আকৃষ্ট করে, তা হাইড্রাকে উদ্দীপ্ত করে, তা হাইড্রাকে উদ্দীপ্ত করে, তা হাইড্রাকে কি করে আমাদের উদ্দীপ্ত করে। কোনটা থাকলে, গ্লুটাথিয়ন থাকলে। ক্লাইভ স্যাক, ক্লাইভ স্যাক এটা হবে ব্লাইন্ড স্যাক, এটা হবে ব্লাইন্ড স্যাক। ব্লাইন্ড স্যাক কাকে বলা হয়, ব্লাইন্ড স্যাক বলা হয় সিলেন্টেরনকে, কারণ সিলেন্টেরনের এক মুখ খোলা অন্য মুখ কি আমাদের বন্ধ। সিলেন্টেরনের এক মুখ খোলা অন্য মুখ কেমন আমাদের, সিলেন্টেরনের এক মুখ খোলা অন্য মুখ হচ্ছে যে আমাদের বন্ধ, এক মুখ খোলা অন্য মুখ বন্ধ সিলেন্টেরনের ক্ষেত্রে। এই যে একে ব্লাইন্ড স্যাক বলা হয়। এই যে সিলেন্টেরন আছে এই সিলেন্টেরনটাকে আমরা বলি হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা ইংরেজিতে বলি হচ্ছে পরিপাক সংবহন গহ্বর, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা পরিপাক সংবহন গহ্বর, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা পরিপাক সংবহন গহ্বর, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা এটাকে বলা হয় পরিপাক সংবহন গহ্বর। এটা একই সাথে পরিপাক এবং সংবহন। তো পরিপাক হয় এর মধ্যে, আবার সংবহনের কাজও হচ্ছে যে এ করে। কি পরিপাক করে ও, পরিপাক করে কি, পরিপাক কি পরিপাক করে, কি পরিপাক হয় এখানে, এখানে বহির্কোষীয় পরিপাক হয়। পরিপাকের মধ্যে এখানে কি হয়, বহির্কোষীয় পরিপাক হয়। এটাকে কেন ব্লাইন্ড স্যাক বলা হয়, কারণ এর এক মাথা খোলা আরেক মাথা হচ্ছে বন্ধ, মাথা খোলা আরেক মাথা বন্ধ। এখন দেখো আমাদের হচ্ছে নেক্সট প্রশ্ন, নিচের কোনটি সঠিক, কোনটা সঠিক। এপিডার্মিস ভ্রূণীয় এন্ডোডার্ম থেকে উৎপন্ন না, এপিডার্মিস ভ্রূণীয় এক্টোডার্ম থেকে উৎপন্ন। গ্যাস্ট্রোডার্মিস ভ্রূণীয় এক্টোডার্ম থেকে উৎপন্ন না, গ্যাস্ট্রোডার্মিস ভ্রূণীয় এন্ডোডার্ম থেকে উৎপন্ন। সিলেন্টেরন গ্যাস্ট্রোডার্মিস দ্বারা আবৃত, ইয়েস সিলেন্টেরনটা চারপাশে গ্যাস্ট্রোডার্মিস থাকে। সিলেন্টেরন সিলোমিক তরলে পূর্ণ না, এখানে কোনো সিলোমিক তরল থাকে না। তাহলে হচ্ছে যে আমাদের এটাই হচ্ছে যে অ্যান্সার আমরা দিয়ে দিছি অলরেডি।
আমরা অলরেডি হচ্ছে যে অ্যান্সার বের করে তোমাকে বলে দিছি যে কোনটা অ্যান্সার। তারপরেও তুমি যদি হচ্ছে যে দেখতে চাও এই যে সিলেন্ট্রনের মধ্যে এখানে একটা পার্থক্য আছে, সিলোম আর সিলেন্ট্রন। এই যে দেখো সিলেন্ট্রন সব দিক থেকে গ্যাস্ট্রোডার্ম জাত, এবং হচ্ছে এইখানে আমাদের নর্মালি সিলোমিক তরল থাকে সিলোমে, আর সিলেন্ট্রনের মধ্যে পানি, খাদ্য ও বজ্র পদার্থ পূর্ণ থাকে। আসো আমরা সামনের দিকে যাই, যদি যাই তাহলে এটাই হচ্ছে যে আমাদের অ্যান্সার। নেক্সট প্রশ্ন যদি আমরা যাই, নেক্সট প্রশ্ন আমাদের হচ্ছে প্রাণীর টিস্যু রসে কোন উপাদান থাকলে হাইড্রা তা স্বীকার করে? এই যে মাত্র বলছি গ্লুটাথিয়ন থাকলে হাইড্রা সেটা কি করবে? স্বীকার করার জন্য লাফায় লাফায় যাবে। হাইড্রার বহির্কোষীয় পরিপাক কোথায় সংগঠিত হয়? হাইড্রায় বহির্কোষীয় পরিপাক হয় অন্তঃকোষীয় পরিপাক, এটা ওইটা আগে লেখাই দিছি। হাইড্রার বহির্কোষীয় পরিপাক কোথায় হয়? সিলেন্ট্রিয়নে হয়। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া তাহলে হাইড্রার অন্তঃকোষীয় পরিপাক কোথায় হয়? হাইড্রায় দুই টাইপের পরিপাক আছে, একটা বহির্কোষীয় পরিপাক আর একটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। হাইড্রার অন্তঃকোষীয় পরিপাক হয় হচ্ছে যে আমাদের এই যে কোষ আছে, কোষ অভ্যন্তরে কোন কোষ? সেটা হচ্ছে যে অন্তঃত্বকের পুষ্টিকোষের ভেতর। কোথায় হয়? অন্তঃত্বকের পুষ্টিকোষের ভেতর, অন্তঃত্বকের কোন কোষে? অন্তঃত্বকের পুষ্টি কোষে হচ্ছে যে আমাদের এই অন্তঃকোষীয় পরিপাক হয়। হাইড্রার দেহের ভার কোষিকার উপর স্থাপন করে কোষিকাকে পায়ের মতো ব্যবহার করে চলাকে কি বলবো? হাঁটা বলবো। যখন সে হচ্ছে পায়ের উপর ভর দিয়ে চলবে, কোষিকার উপর ভর দিয়ে চলবে, সেটাকে আর কি বলবো? হাঁটা বলবো। তারপর কথা হচ্ছে নিচের কোনটি হাইড্রার তুলনামূলক দ্রুত চলন? হাইড্রার চলন দুইটা, একটা লুপিং, একটা সামারসল্টিংটা হাইড্রার সাধারণ এবং দ্রুত গতির চলন। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে সামারসল্টিং। তো তোমাকে এখন একটা পার্থক্যের ছক হচ্ছে দেখায় দিলে তোমার সামনের পড়াটা সহজ হয়ে যাবে। লুপিং আর সামারসল্টিং এর পার্থক্য, এই যে হাইড্রার চলনের এখানে মূল জিনিস যেটা, সেটা হচ্ছে লুপিং এবং সামারসল্টিং এর মধ্যে পার্থক্য। এইটা পড়লে আমাদের হচ্ছে যে মোটামুটি এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলা বেশিরভাগই কভার হয়ে যাবে। খেয়াল করে দেখি আমরা হচ্ছে এই যে আমাদের হচ্ছে লুপিং এবং সামারসল্টিং নিয়ে আমরা কথা বলবো। খেয়াল করে দেখো আমাদের হচ্ছে যে হাইড্রার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? হাইড্রার ক্ষেত্রে হচ্ছে লুপিং হচ্ছে যে লুপিং বা হামাগুড়ি চলন, 2 নাম্বার হচ্ছে সামারসল্টিং বা ডিগবাজি চলন। তাহলে খেয়াল করে দেখো লুপিং এবং সামারসল্টিং এর মধ্যে পার্থক্য, লুপিং ও সামারসল্টিং এর মধ্যে পার্থক্য হচ্ছে 1 নাম্বার হচ্ছে লুপিং বা সামারসল্টিং, লুপিং বা হামাগুড়ি চলন, সামারসল্টিং বা ডিগবাজি চলন। লুপিংটা কোনো স্বাভাবিক চলন না, এটা একটা বিশেষ চলন পদ্ধতি। হ্যাঁ আসো, লুপিংটা কোনো স্বাভাবিক চলন না, এটা একটা বিশেষ চলন পদ্ধতি। এটা যখন হাইড্রা খুব স্ট্রেসফুল কন্ডিশনে থাকে তখন হচ্ছে এই লুপিং চলন, এটা দিয়ে আসো আপুর বাসায়। হাইড্রা যখন খুব স্ট্রেসফুল কন্ডিশনে থাকে তখন হচ্ছে যে হাইড্রা, হ্যাঁ, হাইড্রা যখন কোনো স্ট্রেসফুল কন্ডিশনে থাকে, যে তাকে দীর্ঘ পথ অতিক্রম করতে হবে, তখন সে হচ্ছে যে এই লুপিংটা করে। আর সামারসল্টিংটা হচ্ছে হাইড্রার স্বাভাবিক চলন পদ্ধতি। হাইড্রা হচ্ছে যে খুশিতে, ঠেলায়, ঘুরতে সামারসল্টিং করে। তারপর হচ্ছে যে লুপিংয়ে কি হয়? হাইড্রা আস্তে 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 পথ অতিক্রম করে, ছোট্ট একটা লুপ তৈরি করে এইভাবে দেহটাকে বাঁকায়া। তারপর হচ্ছে পাদচিকটিকে উঠে একটু হচ্ছে কোষিকার আমাদের হচ্ছে কোষিকার কাছাকাছি নেয়। তাহলে দেখা যায় যে এরকম লুপ করে জাস্ট এরকম একটু দূরত্ব অতিক্রম করে, তো অল্প একটু দূরত্ব অতিক্রম করে, দেখা গেছে দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম করে। আর সামারসল্টিং এ তো ডিগবাজি দিয়ে চলে, তো এটা একটা দ্রুত গতির চলন। লুপিং হচ্ছে এই প্রক্রিয়ায় পাদশক্তি কখনো মাটির উপরে উঠে আসে না, লুপিং এ পাদশক্তি কখনোই মাটির উপরে উঠে আসে না। আর সামারসল্টিং এ হচ্ছে যে আমাদের এই প্রক্রিয়ায় পাদশক্তিটা অবশ্যই মাটির উপরে উঠে আসে। লুপিং এ পাদশক্তি কখনোই মাটির উপরে উঠে আসে না, সামারসল্টিং এ পাদশক্তি অবশ্যই মাটির উপরে উঠে আসে। এই যে আমাদের বই থেকে যদি ছবি দেখি, এই ছবিটা আশা করি তোমরা সবাই এঁকেছো, এটা সামারসল্টিং, পাদশক্তিটা কি মাটির উপরে উঠে আসছে। আর এই যে লুপিং এ কখনো পাদশক্তি মাটির উপরে উঠে আসবে, কখনো পাদশক্তি মাটির উপরে উঠে আসবে না। আচ্ছা, তারপরে আমাদের বিষয় হচ্ছে এই প্রক্রিয়ায় হাইড্রা কখনো কোষিকার উপর ভর দিয়ে দাঁড়াবে না। এই প্রক্রিয়ায় হাইড্রা কখনো কোষিকার উপর ভর দিয়ে দাঁড়ায় না। এই প্রক্রিয়াতে হাইড্রা কখনোই কোষিকার উপর ভর দিয়ে দাঁড়াবে না। হাইড্রা সবসময় হচ্ছে পাদশক্তির উপর ভর দিয়ে দাঁড়ায় থাকবে। আর এখানে হাইড্রা তো পাদশক্তি উপরে উঠে দিছে, তখন কার উপর ভর দিয়ে চলবে? কোষিকার উপর ভর দিয়ে চলবে। এই প্রক্রিয়া হাইড্রা একবার কোষিকা একবার পাদশক্তির উপর ভর দিয়ে দাঁড়ায়। আমাদের হচ্ছে কোষিকা সর্বদা গতিপথের দিকে থাকে। কোষিকা অলওয়েজ কোন দিকে? কোষিকা অলওয়েজ গতিপথ যেদিকে, কোষিকাও সেদিকে। আর আমাদের হচ্ছে সামারসল্টিং এ কোষিকা একবার হচ্ছে কোষিকা গতিপথের দিকে, আরেকবার পাদশক্তি গতিপথের দিকে আছে। এই যে ছবিটা খেয়াল করে দেখো, একবার কোষিকা গতিপথের দিকে, আরেকবার এই পাদশক্তিটা গতিপথের দিকে, বা বলা যায় একবার কোষিকা গতিপথের দিকে, আরেকবার কোষিকা গতিপথের বিপরীত দিকে।
তারপরে কথা হচ্ছে যে একবার চলতে লুপিং একবার চলতে লুপ কয়টা তৈরি হয়? একটা। লুপিং একবার চলতে লুপ তৈরি হয় একটা, আর সামারসল্টিং একবার চলতে হচ্ছে দুইটা লুপ তৈরি হয়। তাহলে লুপিং জিনিসটা একবার চলতে লুপ তৈরি হয় কয়টা? একটা। আর সামারসল্টিং একবার চলতে লুপ তৈরি হয় কয়টা? দুইটা হচ্ছে যে লুপ তৈরি হয়। তাহলে একবার চলতে একটি মাত্র লুপ তৈরি হয়, আর এটা একবার চলতে লুপিং সামারসল্টিং এ দুইটা লুপ তৈরি হয়। লুপিং হচ্ছে এই পদ্ধতিতে একবার চলতে হাইড্রা তার দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম করে। এই পদ্ধতিতে একবার চলতে হাইড্রা তার দেহের কি অর্ধেক দূরত্ব অতিক্রম করে। আর সামারসল্টিং এ এই পদ্ধতিতে হাইড্রা তার দেহের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। সো যখন লম্বা দূরত্ব, মনে রাখবা ম্যারাথন, লম্বা দূরত্ব মানে কি? ম্যারাথন। যখন আমি ম্যারাথন দৌড়াবো তখন আমি আস্তে আস্তে দৌড়াবো। যদি ম্যারাথনে 100 মিটার স্প্রিন্টের মতো দৌড়া তুমি শেষ, তাহলে হচ্ছে লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য এই পদ্ধতি অনুসরণ হয়। দ্যাট মিনস ম্যারাথনের সময় অল্প দূরত্ব অতিক্রমের জন্য হচ্ছে যে আমাদের কি হয়? সমারসল্টিং বা ডিগবাজি অনুসৃত হয়। অল্প দূরত্ব অতিক্রমের জন্য আমাদের কি হয়? সমারসল্টিং বা ডিগবাজি হচ্ছে অনুসৃত হয়। যখন আমি অল্প দূরত্ব অতিক্রম করব তখন কি হবে? সমারসল্টিং বা ডিগবাজি। যে কারণ ডিগবাজি দিয়ে বেশি দূর যাওয়া যায় না, ডিগবাজি দিয়ে তুমি পুরা 100 মিটার যাইতে পারবা না, বা তুমি 1 কিলো যাইতে পারবা না। ডিগবাজি দিয়ে সবসময় সর্বোচ্চ 100 মিটার যেতে পারবা। তো আমাদের হচ্ছে অল্প দূরত্ব অতিক্রমের জন্য সহজ ভাষায় মনে রাখো 100 মিটার স্প্রিন্ট, 100 মিটার স্প্রিন্ট, 100 মিটার স্প্রিন্টের কথা। এবার আসা যাক হচ্ছে আমরা সামনের দিকে যদি যাই, হাইড্রার কোন ধরনের চলনকে জোকা চলন বলা হয়? হাইড্রার যে লুপিং চলন আছে, এই লুপিং চলনকে কি বলা হয়? জোকা চলন বলা হয়। কোন প্রাণী অযৌন যৌন দুইভাবেই প্রজনন হয়? তবে এটা একটা লজ্জাজনক বিষয় যে একটা প্রাণী সে সবসময় যৌন জনন করবে। এই প্রাণী অযৌন জনন করে, তার নাম কি? তার নাম হচ্ছে হাইড্রা। হাইড্রা হচ্ছে যৌন অযৌন দুই টাইপের জনন করতে পারে। কোন বিজ্ঞানী সর্বপ্রথম হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা উল্লেখ করেন? বিজ্ঞানী আব্রাহাম ট্রেমলে। আব্রাহাম ট্রেমলে সর্বপ্রথম হাইড্রার পুনরুৎপত্তির কথা বলেন। আর হাইড্রার নামকরণ করে কে? নামকরণ করে হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। নামকরণ করে হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। নামকরণ করে হচ্ছে কি? ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস ছিল এক জিনিয়াস। করছে নামকরণ। হাইড্রা যৌন জন্মের ক্ষেত্রে কোনটা সঠিক? হাইড্রা যৌন জন্মের ক্ষেত্রে বলছে স্বনিষেক ঘটে। হাইড্রা একদম ঘোষণা দিয়ে বলছে ভাই যত কিছু হোক আমি স্বনিষেক ঘটবো না। হ্যাঁ, হাইড্রার একই দেহে শুক্রাশয় ডিম্বাশয় থাকতে পারে, তো একটা পরিণত হবে আর একটা অপরিণত হবে। হাইড্রার শুক্রাশয় ডিম্বাশয় একই দেহে থাকতে পারে, বাট দুইটাই পরিণত হবে না। পরিণত ডিম্বাণুর চারদিকে কাইটিন আবরণ থাকে। প্রতিকূল পরিবেশে সংগঠিত হয় স্পার্মাটোগনি, স্পার্মাটিড, স্পার্মাটোসাইট, শুক্রাণু। পরিণত ডিম্বাণুর চারদিকে হচ্ছে কাইটিন আবরণের কথা বলছে। এইটা হচ্ছে সঠিক হইতে পারে। খেয়াল করে দেখো আমরা হচ্ছে যে এই হাইড্রার জনন প্রক্রিয়া যদি দেখি, যে আমাদের হচ্ছে পরিণত ডিম্বাণুর চারপাশে তো কাইটিন আবরণ দেখতে পাচ্ছি না, আমাদের হচ্ছে যে ফ্লোটা হচ্ছে এটা। এই যে এখানে আমাদের একটা ফ্লো দেওয়া আছে, এখানে একটা ফ্লো দেওয়া আছে। এই ফ্লোটা হচ্ছে বুঝলে আমাদের জন্য সহজ, না বুঝলে হচ্ছে কঠিন। তাইলে আমাদের দেখা যায় যে হাইড্রায় শুক্রাশয় ডিম্বাশয় তৈরি হয় ইন্টারস্টিশিয়াল কোষ থেকে। হাইড্রায় শুক্রাশয় ডিম্বাশয় কোথা থেকে তৈরি হয়? ইন্টারস্টিশিয়াল কোষ থেকে। হাইড্রায় শুক্রাশয় ডিম্বাশয় কোথা থেকে তৈরি? ইন্টারস্টিশিয়াল কোষ থেকে। শুক্রাণু ডিম্বাণু কোথা থেকে তৈরি? ইন্টারস্টিশিয়াল কোষ থেকে। দেখো স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া কি হয়? ইন্টারস্টিশিয়াল কোষ রূপান্তরিত হয় শুক্রাণু মাতৃকোষ, শুক্রাণু মাতৃকোষ রূপান্তরিত হয় স্পার্মাটোগোনিয়া, স্পার্মাটোগোনিয়া রূপান্তরিত হয় স্পার্মাটোসাইট, সেটা মিওসিস প্রক্রিয়া স্পার্মাটিড, সেখান থেকে শুক্রাণু তৈরি হয়। উজেনেসিসেও হচ্ছে আমাদের ইন্টারস্টিশিয়াল কোষ রূপান্তরিত হয় ডিম্বাণু মাতৃকোষ, সেখান থেকে উগোনিয়া, উসাইট, উটিড আর ডিম্বাণু। সাইট থেকে টিট তৈরির সময় মায়োসিস হচ্ছে, সাইট থেকে টিট তৈরির সময় মায়োসিস হচ্ছে, তাহলে ডিম্বাণু তৈরি হচ্ছে। তাহলে স্পার্মাটোগোনিয়া, স্পার্মাটিড, স্পার্মাটোগোনিয়ার পর স্পার্মাটোসাইট ছিল কিন্তু স্পার্মাটিডে আগে চলে গেছে, তাহলে এটা হবে না। আমাদের হচ্ছে কেন নিষেক প্রতিকূল পরিবেশে সংগঠিত হবে? নিষেক সবসময় অনুকূল পরিবেশে সংগঠিত হবে। পরিণত ডিম্বাণুর চারদিকে কাইটিন আবরণ থাকে, এরকম কোনো কথাবার্তা তো আমরা হচ্ছে যে দেখলাম না যে পরিণত ডিম্বাণুর চারদিকে কি থাকে? কাইটিন আবরণ থাকে। নিষেক বলছে যে শুক্রাণুগুলা ডিম্বাণুর সন্ধানে বের হয়। এখানে দেখো যে আমাদের ডিম্বাণু পরিপূর্ণ বৃদ্ধির ফলে ডিম্বাশয় এবং ডিম্বাণুকে উন্মুক্ত করে দেয়। এখানে তো আমাদের হচ্ছে ডিম্বাশয়ে অবস্থিত ইন্টারস্টিশিয়াল কোষ, মাতৃকোষ, উসাইট, এখানে তো আমাদের হচ্ছে চারদিকে তখন জিলেটিনের পিচ্ছিল আবরণ থাকে। জিলেটিনের পিচ্ছিল আবরণ বলছে। আচ্ছা, নিষেক, নিষেকটা হচ্ছে যে আমাদের নিপল বিদীর্ণ করে শুক্রাণুগুলা ডিম্বাণুর সন্ধানে ঝাঁকে ঝাঁকে সাঁতরাতে থাকে, নষ্ট হয়, শুক্রাণু ডিম্বাণু নিষেক হয়। তাহলে হচ্ছে যে আমাদের এখানে আসলে হাইড্রার যৌন জননের কোনো কথাই সঠিক না। প্রতিকূল পরিবেশেও ঘটে না, পরিণত ডিম্বাণুর চারদিকে কাইটিন আবরণও থাকে না। একটা উত্তরও সঠিক নাই এই জায়গায়, প্রশ্ন ভুল। ঠিক আছে,
তারপর আসা যাক হচ্ছে আমাদের নিচের কোনটি সঠিক। নিচের কোনটি সঠিক, এবার আমরা সঠিকটা বলি। স্পার্মাটোগোনিয়া, স্পার্মাটিড, স্পার্মাটোগোনিয়ার পর স্পার্মাটোসাইট। স্পার্মাটিড আগে আসবে না, উসাইট উগোনিয়া, না আগে উগোনিয়া। উগোনিয়া, উসাইট, উটিড, ডিম্বাণু, এটা সঠিক। একটি প্রাইমারি উসাইট থেকে কয়টা পোলার বডি তৈরি হতে পারে? একটি প্রাইমারি উসাইট থেকে হচ্ছে দুইটা পোলার বডি তৈরি হতে পারে। একটি প্রাইমারি উসাইট থেকে দুইটা পোলার বডি তৈরি হয়, আর হচ্ছে একটা সেকেন্ডারি উসাইট তৈরি হয়, বা এটা মানুষের ক্ষেত্রে। আর এই প্রাণীদের ক্ষেত্রে বেসিক্যালি হচ্ছে তিনটা পোলার বডির কথা বলা আছে। প্রাইমারি উসাইট থেকে তিনটা পোলার বডির কথা দিবা, তিনটা। আর যদি মানুষের ক্ষেত্রে বলে দেয়, মানুষের ক্ষেত্রে বলে, মানুষের ক্ষেত্রে খেয়াল করে দেখো, মানুষের ক্ষেত্রে জিনিসটা একটু আলাদা, মানুষের ক্ষেত্রে হিসাবটা একটু আলাদা। মানুষের ক্ষেত্রে প্রাইমারি উসাইট থেকে, মানুষের ক্ষেত্রে প্রাইমারি উসাইট থেকে হচ্ছে আমাদের তৈরি হয় দুইটা পোলার বডি। প্রাইমারি উসাইট থেকে কি তৈরি হয়? দুইটা পোলার বডি, এবং হচ্ছে যে আমাদের একটা ডিম্বাণু, দুইটা পোলার বডি এবং একটা আমাদের হচ্ছে দুইটা পোলার বডি এবং একটা সেকেন্ডারি উসাইট। এই সেকেন্ডারি উসাইট থেকে তৈরি হয় হচ্ছে আমাদের কি? এই সেকেন্ডারি উসাইট থেকে তৈরি হবে হচ্ছে আমাদের ডিম্বাণু, এবং হচ্ছে এই হ্যাপ্লয়েড ডিম্বাণু, এবং হচ্ছে যে আমাদের পোলার বডি। এইভাবে হচ্ছে মানব দেহের ক্ষেত্রে আগায়। হ্যাঁ, মানব পোলার বডি একটা তৈরি হবে, মানব দেহের ক্ষেত্রে আগায়। আচ্ছা, সামনের দিকে যদি যাই, হাইড্রার নাইট্রোজেন গঠিত বজ্র থেকে শৈবাল এর কিসের চাহিদা মেটে? শৈবালের হচ্ছে প্রোটিনের চাহিদা মেটে। শৈবাল কিসের চাহিদা মেটায়? প্রোটিনের চাহিদা মেটায়। আমাদের হচ্ছে হাইড্রা এবং শৈবাল একটা হচ্ছে মিথজীবিতা করে। হাইড্রা এবং শৈবালের মধ্যে কি দেখতে পাই? একটা মিথজীবিতা আমরা দেখতে পাই। একটা হচ্ছে পচা জিনিস, হাইড্রা এবং শৈবালের মধ্যে একটা মিথজীবিতা আছে। সেখানে শৈবাল উপকৃত হয়, হাইড্রা উপকৃত হয়। শৈবালের মধ্যে কোন শৈবালটা আমাদের এখানে আছে? জুওক্লোরেলা। শৈবালের প্রাপ্ত উপকার, হাইড্রার প্রাপ্ত উপকার। কোন শৈবালটা এই সুবিধাটা নেয়? সেই শৈবালটার নাম হচ্ছে জুওক্লোরেলা। আর হচ্ছে হাইড্রার মধ্যে কোনটা নেয়? হাইড্রা ভিরিডিজিমা, বা এটাকে বলা হয় ক্লোরোহাইড্রা ভিরিডিজিমা। আচ্ছা, খেয়াল করে দেখো, শৈবালের প্রাপ্ত উপকার আর হাইড্রার প্রাপ্ত উপকার। শৈবালের প্রাপ্ত উপকার কি? শৈবাল আশ্রয় পায়, এটা শৈবালের জন্য সবচেয়ে বড় উপকার। সেই শৈবাল কি পায়? আশ্রয় পায়। শৈবাল কি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় হচ্ছে যে খাবার তৈরি করতে পারে। কিভাবে? যে ছত্রাকে হাইড্রার যে কার্বন ডাইঅক্সাইড নামক বজ্র তৈরি হয়, সকল প্রাণীতে কার্বন ডাইঅক্সাইড তৈরি, সেই কার্বন ডাইঅক্সাইড শৈবাল ব্যবহার করে আমাদের হচ্ছে শর্করা জাতীয় খাবার তৈরি করতে পারে খুব সহজে। হাইড্রার বিপাকীয় কাজে নাইট্রোজেনজাত বজ্র তৈরি হয়। সকল প্রাণীর বিপাক কাজে কোন জাতীয় বজ্র তৈরি হয়? নাইট্রোজেনজাত বজ্র। সেটা থেকে হচ্ছে যে শৈবাল আমিষ তৈরির কাজে ব্যবহার করে। হাইড্রার উপকার কি? শৈবাল নিজে খাবার তৈরি করে, তার পেটের ভেতর কিছু খাবার সে হাইড্রাকেও দেয়। হাইড্রার হচ্ছে যে অক্সিজেন দরকার সেটাও সে শৈবাল থেকে পায় যায়, কারণ শৈবালের সালোক সংশ্লেষণে অক্সিজেন তৈরি হয়। হাইড্রার কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয়, সো হাইড্রার কার্বন ডাইঅক্সাইডটাকে বের করার কোনো ঝামেলা নাই। হাইড্রার নাইট্রোজেনজাত বজ্রও সে নিয়ে নেয়, সো হাইড্রার নাইট্রোজেনজাত বজ্র বের করার কোনো প্যারা নাই। ঠিক আছে। ঘাসফড়িংয়ের দেহে কয়টা অঞ্চলে ভাগ করা যায়? ঘাসফড়িংয়ের দেহটাকে আমরা তিনটা অঞ্চলে ভাগ করতে পারি। কি কি অঞ্চলে আমরা ভাগ করতে পারি? ঘাসফড়িংয়ের দেহ, ঘাসফড়িং যেহেতু একটা ইনসেক্ট, এর মধ্যে মস্তক থাকবে, বক্ষ থাকবে, উদর থাকবে। তিনটা অঞ্চলে এই ঘাসফড়িংকে আমরা ভাগ করা যায়, মস্তক, বক্ষ, উদর। ঘাসফড়িংয়ের দেহখণ্ডকে কাইটিন নির্মিত পুরু শক্ত আমাদের হচ্ছে পাতকে কি বলি? পুরু শক্ত পাতকে আমরা বলি স্ক্লেরাইট। পুরু শক্ত পাতকে আমরা বলি স্ক্লেরাইট। পুরু শক্ত পাতকে আমরা কি বলি? স্ক্লেরাইট। সো আমাদের হচ্ছে এটা শেষ, আমরা ঘাসফড়িংয়ের মধ্যে ঢুকে গেছি। ঘাসফড়িং হচ্ছে খুব ইন্টারেস্টিং আমাদের, এবং আমাদের অনেকের কাছে অত্যন্ত কঠিন লাগে এরকম একটা চ্যাপ্টার হচ্ছে ঘাসফড়িং। এটা হচ্ছে যে ঘাসফড়িং দ্বিপার্শ্বীয় প্রতিসম হয়, দেখতে খুব সুন্দর হয়। এখানে আমাদের হচ্ছে এই যে শক্ত পাতের মতো গঠন, এগুলোকে স্ক্লেরাইট বলি। এই স্ক্লেরাইটের মাঝে থাকে হচ্ছে আমাদের সূচার। তাহলে এটা হচ্ছে আমাদের এরকম হচ্ছে স্ক্লেরাইট, এগুলোকে আমাদের স্ক্লেরাইট। শক্ত পাতের মতো এই গঠনগুলোকে কি বলি আমরা? স্ক্লেরাইট বলি। শক্ত সূচের মতো গঠনকে কি বলি? স্ক্লেরাইট বলি। আমাদের শক্ত পাতের মতো গঠনকে স্ক্লেরাইট বলি। আর এই স্ক্লেরাইট গুলা হচ্ছে, টাকা পয়সা আসেনি কিছু আজকে দীপ? এখানে আমাদের হচ্ছে পাতলা এই অঞ্চলটাকে বলে সূচার বলা হয়, সূচার। এটাকে কি বলি? এটাকে বলি হচ্ছে সূচার বলি আমরা। আচ্ছা, কোনটি ঘাসফড়িং এর মাথার স্ক্লেরাইট? মাথার স্ক্লেরাইটকে আমরা কি বলি? ঘাসফড়িং এর মস্তকের বহির্কঙ্কালকে আমরা কি বলি? ঘাসফড়িং এর মস্তকের বহির্কঙ্কাল, মস্তক বা মাথার বহির্কঙ্কাল, মস্তক বা মাথার বহির্কঙ্কালকে আমরা কি বলি? মস্তক বা মাথার বহির্কঙ্কালকে আমরা বলি হচ্ছে কি? মস্তক বা মাথার বহির্কঙ্কালকে আমরা কি বলি? মস্তক বা মাথার বহির্কঙ্কালকে বলা হয় হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম। হেড ক্যাপসুল
বা এপিক্রেনিয়াম হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম বলি। কি বলতেছি দেখো, আবার টান মান দিয়া তার মান ছুড়ে এলাইও না, আবার নিজেও শর্ট খাও না, ঠিক আছে? পরে আসতে বললে হয়তো 1,000 টাকা রাখবেও, শুধু শুধু হচ্ছে যে দেখো অ্যাক্সিডেন্ট ঘটেও না, ফুল নামায়ও না। সাবধানে। হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম, এই হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়ামের মধ্যে আমাদের যে অংশগুলো থাকে, নাম মনে রাখো ভাইয়ার, জুতা পরে নিছো? জুতা পরে নাও, যাও প্লাস্টিকের জুতা পরে নাও। ভাইয়ার জিএফ কাইলি, তো ভাইয়ার জিএফ কে, তোমার ভাইয়ার জিএফ হচ্ছে কাইলি। তো জিএফ মানে কি গুড ফ্রেন্ড, ভার্টেক্স। জি দিয়ে হচ্ছে কি জেনা, এফ দিয়ে হচ্ছে কি ফ্রান্স, আর কাইলি দিয়ে আসে কি ক্লাইপিয়াস, কাইলি দিয়ে আসে হচ্ছে ক্লাইপিয়াস, কাইলি দিয়ে আসে হচ্ছে ক্লাইপিয়াস, ভার্টেক্স জেনা ফ্রান্স ক্লাইপিয়াস। সো এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এই যে ভার্টেক্স হচ্ছে, এই ভার্টেক্সটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ভার্টেক্স। গাসপারিং এর মস্তকের আয়তাকার প্লেটটার নাম কি? গাসপারিং এর মস্তকে একটা আয়তাকার প্লেট থাকে, সেই আয়তাকার প্লেটের নাম হচ্ছে ফ্রন্স। কপালের মতো আয়তাকার প্লেটের নাম হচ্ছে ফ্রন্স। আমি যদি ভুল না করি, তারপরে আমরা আসো যে প্লেটগুলা কোনটা কি এটা হচ্ছে দেখে আসি। এই যে আমাদের হচ্ছে যে না, কপালের দিকে চওড়া ফ্রন্স, ফ্রন্সের নিচে আয়তাকার প্লেট ক্লাইপিয়াস, আমাদের ত্রিকোণ অংশ ভার্টেক্স। তাহলে হচ্ছে এই যে দেখো আমাদের মস্তকের এই অঞ্চলগুলার কথা বলা আছে এখানে। তাহলে আমাদের হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম বলি, এতটুকু পর্যন্ত আমরা ঠিকঠাকই বলছি। আমাদের হচ্ছে এই ফ্রন্স হচ্ছে কপাল, ফ্রন্স হচ্ছে আমাদের কপালের মতো অংশ, পৃষ্ঠদেশের ত্রিকোণাকার অংশটি ভার্টেক্স। দুই পাশে অবস্থিত জেনা, কপালের দিকে চওড়া ফ্রন্স, আর ফ্রন্সের নিচে আয়তাকার প্লেটটিকে কি বলি? ক্লাইপিয়াস। ফ্রন্সের নিচে অবস্থিত আয়তাকার প্লেটকে কি বলি? ক্লাইপিয়াস। তাহলে আয়তাকার প্লেটের নাম কি হবে? ক্লাইপিয়াস হবে হচ্ছে যে অ্যান্সার, ক্লাইপিয়াস। গাসপারিং এর মস্তিষ্কে ওসেলাস, ওসেলাস মানে কি? ওসেলাস মানে সরলাক্ষী, ওসেলাস মানে সরলাক্ষী। এই ওসেলাস মানে সরলাক্ষী, সরলাক্ষী হচ্ছে 3টা। আর হচ্ছে জটিলাক্ষী বা পুঞ্জাক্ষী কয়টা? জটিলাক্ষী বা পুঞ্জাক্ষী, জটিলাক্ষী বা পুঞ্জাক্ষী, জটিলাক্ষী বা পুঞ্জাক্ষী হচ্ছে আমাদের 3টা। জটিলাক্ষী বা পুঞ্জাক্ষী হচ্ছে আমাদের কয়টা? জটিলাক্ষী বা পুঞ্জাক্ষী হচ্ছে আমাদের 3টা। জটিলাক্ষী বা পুঞ্জাক্ষী হচ্ছে জটিলাক্ষী বা পুঞ্জাক্ষী হচ্ছে 2টা। জটিলাক্ষী বা পুঞ্জাক্ষী কয়টা? জটিলাক্ষী বা পুঞ্জাক্ষী হচ্ছে 2টা। এবার দেখো হাইডার অ্যান্টেনা পরিষ্কারে অংশ নেয় কোনটা? হাইডার অ্যান্টেনা এবং পায়ের অগ্রভাগ, অ্যান্টেনা এবং পায়ের অগ্রভাগ পরিষ্কার করে, পায়ের অগ্রভাগ, পায়ের অগ্রভাগ পরিষ্কার করে হচ্ছে কে? ম্যাক্সিলারি পাল্প, ম্যাক্সিলারি পাল্প, ম্যাক্সিলারি পাল্প। এই ম্যাক্সিলারি পাল্প হচ্ছে অ্যান্টেনা, ম্যাক্সিলারি পাল্প না, ল্যাবিয়াল পাল্প, ম্যাক্সিলারি পাল্প না, ল্যাবিয়াল পাল্প, ল্যাবিয়াল পাল্প। ল্যাবিয়াল পাল্প যে আছে, সেই ল্যাবিয়ামের যে পাল্প আছে, ল্যাবিয়ামের পাল্প হচ্ছে অ্যান্টেনা ও পায়ের অগ্রভাগ পরিষ্কারের অংশ নেয়, অ্যান্টেনা ও পায়ের অগ্রভাগ পরিষ্কারের অংশ নেয়। গাসপারিং এর মুখপাঙ্গকে বলি আমরা ম্যান্ডিবুলেট মুখপাঙ্গ। কি বলি? ম্যান্ডিবুলেট মুখপাঙ্গ, কারণ চর্বণ উপযোগী মুখপাঙ্গ, এরা ঘাস জাতীয় জিনিস চাবায় চাবায় খায়। এই যে দেখো আমাদের হচ্ছে ল্যাবিয়াম, এই যে আমাদের হচ্ছে ল্যাবিয়াম, কোথায় ল্যাবিয়াম গেল? না, ফার্স্টেই ঠিক বলছিলাম, ম্যাক্সিলারি পাল্প, অ্যান্টেনা ও পায়ের অগ্রভাগ পরিষ্কার অংশ নেয়। দেখছো ফার্স্ট ইনস্টিংক্ট সবসময় ঠিক হয়, পরীক্ষা হলে দেখবা ফার্স্টে যেটা ঠিক চিন্তা করছিলাম ওইটাই সঠিক, পরে ওইটা বাদ দিয়ে আরেকটা দিয়েছি ওইটা ভুল হয়েছে। তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি আছে আমাদের, তাহলে এটা হবে ম্যাক্সিলা, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিলা, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিলারি পাল্পটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। নেক্সট ডে পাল্পটা আমাদের অ্যান্সার হবে। এখন তোমাকে আমি একটা জিনিস দেখাবো, এই ছবিটা তোমাদের আঁকা শেখা হওয়ার কথা, না শেখা হলে শিখে ফেলবা, এইচএসসির জন্য ইম্পর্টেন্ট এই ছবিটা, এই ছবিটা, এই ছবিটা থেকে কিন্তু তোমাকে অবশ্যই পরীক্ষার হলে একটা হচ্ছে যে উদ্দীপক আকারে প্রশ্ন এই ছবিটা থেকে আসতে পারে। তাহলে এই ছবিটা একটু আমরা হচ্ছে যে চোখ বুলায় দেখে রাখবো, যে আমাদের হচ্ছে এটা কি ঘাসফড়িং এর মুখপাঙ্গের অংশ। কিসের অংশ? ঘাসফড়িং এর মুখপাঙ্গের অংশ। এখানে কি আছে? এখানে আছে আমাদের এই মাঝে হচ্ছে ল্যাব্রাম, ল্যাব্রামটা উপরের ওষ্ঠ গঠন করে, ল্যাব্রামটা উপরের ওষ্ঠ গঠন করে, ল্যাব্রামটা কি করে? উপরের ওষ্ঠ গঠন করে। এদিকে আছে আমাদের হচ্ছে ম্যান্ডিবল, দুই পাশে 2টা ম্যান্ডিবল আছে, ম্যান্ডিবলে হচ্ছে আমাদের করাতের মতো কি থাকে? দাঁত থাকে। তারপর আসে ম্যাক্সিলা, ম্যাক্সিলার মধ্যে আমাদের হচ্ছে গোড়ার দিকের খণ্ড কার্ডো, তার নিচে স্টাইপস। তারপর এই যে অংশটা ল্যাসনিয়া, ল্যাসনিয়াটা কি? নখর সদৃশ, নখর সদৃশ ল্যাসনিয়া, নখর সদৃশ ল্যাসনিয়া।
আর এখানে আছো আমাদের দেখো ঢাকনার মতো একটা অঞ্চল আছে, ঢাকনার মতো এই অঞ্চলকে কি বলি, ঢাকনার মতো এই অঞ্চলকে বলি গ্যালিয়া। গ্যালিয়াটা কিসের মতো, গ্যালিয়াটা হচ্ছে আমাদের ঢাকনার মতো। গ্যালিয়াটা কিসের মতো, গ্যালিয়াটা হচ্ছে ঢাকনার মতো। গ্যালিয়াটা কিসের মতো, ঢাকনার মতো। তাহলে খেয়াল করো লেসনিয়াটা কি সদিশ, লেসনিয়াটা নখর সদিশ। লেসনিয়াটা কি সদিশ, লেসনিয়াটা নখর সদিশ। আর ঢাকনার মতো যে অঞ্চলটা থাকে, এই ঢাকনার মতো অঞ্চলটাকে কি বলি আমরা, গ্যালিয়া বলি। আর এখানে ম্যাক্সিলারি পাল্প আছে 1 2 3 4 5, পাঁচটা কি ম্যাক্সিলারি পাল্প আছে, এটা সংবেদী অংশ হিসেবে কাজ করে। আর এই ল্যাবিয়ামটা হচ্ছে নিচের ওষ্ঠ, ল্যাবিয়ামটা কি নিচের ওষ্ঠ। এই ল্যাবিয়ামের মধ্যে আমাদের কি আছে, মেন্টাম, তারপর সাবমেন্টাম, নরনশীল লিগুলি, আর এখানে ল্যাবিয়াল পাল্প আছে। এখানে কি আছে, ল্যাবিয়াল পাল্প আছে। আর হাইপোফ্যারিংস আছে, এই হাইপোফ্যারিংসটা কে আমরা বলি উপজিহ্বা, উপজিহ্বা। এদের কাজ হচ্ছে খাবারকে লালার সাথে মেশাতে সাহায্য করে। হাইপোফ্যারিংসের কাজ কি, খাবারকে কি করে, লালার সাথে মেশাতে সাহায্য করে। এবার আসা যাক হচ্ছে আমরা সামনের দিকে যদি যাই, কার্ডো কোন উপাঙ্গের অংশ। এই যে মাত্র দেখে আসলাম কার্ডো কার অংশ, কার্ডো হচ্ছে ম্যাক্সিলার অংশ। কার্ডো কার অংশ, কার্ডো ম্যাক্সিলার অংশ। ঘাসফড়িং এর ল্যাসনিয়া পাওয়া যায় কোন জায়গায়, ল্যাসনিয়া নখর সদিশ। ল্যাসনিয়া কোথায় পাওয়া যাবে, ম্যাক্সিলাতে পাওয়া যাবে। ল্যাসনিয়া কোথায় পাওয়া যাবে, ম্যাক্সিলাতে পাওয়া যাবে। ম্যাক্সিলারি পাল্পের কাজ কি, ম্যাক্সিলারি পাল্পের কাজ হচ্ছে যে আমাদের এই ম্যাক্সিলারি পাল্প খাদ্যের স্বাদ গ্রহণে সাহায্য করবে। এছাড়া তো আর কোনো এক্সট্রা কাজে আমরা আর এর ব্যবহার দেখতে পাচ্ছি না, বাকিগুলোর মধ্যে তো একটাও এর ব্যবহার নাই। তো আমাদের বাকি যে পয়েন্টগুলো আছে একটাও নেই। এখানে ম্যাক্সিলা নিয়ে আলাদাভাবে কথাবার্তা বলা আছে। এই যে দেখো ম্যাক্সিলা নিয়ে আলাদাভাবে কথাবার্তা বলা আছে। এখানে ম্যাক্সিলার কাজের মধ্যে কি কি পয়েন্ট দেওয়া আছে একটু দেখো। এটা হচ্ছে ম্যাক্সিলার কাজ, এটা কার কাজ, ম্যাক্সিলা এবং ম্যাক্সিলারি পাল্পের কাজ, ম্যাক্সিলা এবং ম্যাক্সিলারি পাল্পের কাজ। তো এটা হচ্ছে ম্যাক্সিলা। তো ম্যাক্সিলার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের খাদ্যের স্বাদ গ্রহণ করে। 1 নম্বর কাজ কি, খাবারের স্বাদ গ্রহণ করে। 1 নম্বর কাজ কি, খাবারের স্বাদ গ্রহণ করে। 2 নম্বর কাজ হচ্ছে এটা ধরে রাখতে সাহায্য করে। খাবারটা স্বাদ গ্রহণ করবে, খাবারটা ধরে রাখতে সাহায্য করে, মুখের ভেতরে খাবারটাকে প্রবেশ করাতেও সাহায্য করে। খাদ্যের স্বাদ গ্রহণ করবে, খাবারটাকে ধরে রাখতে সাহায্য করবে, মুখের ভেতরে হচ্ছে প্রবেশ করতে সাহায্য করবে, খাবারটাকে চূর্ণ বিচূর্ণ করতে হচ্ছে সাহায্য করে। তাহলে খাদ্যের স্বাদ গ্রহণ করে, খাবারটাকে ধরে রাখে, মুখের ভেতরে প্রবেশ করাতে সাহায্য করে, খাদ্য চূর্ণকরণে সাহায্য করে। আরেকটা হচ্ছে এই যে ম্যাক্সিলারি পাল্প, তাহলে ম্যাক্সিলা কি করে, খাবারটাকে ধরে রাখে, খাবারটাকে মুখের ভেতরে প্রবেশ করে, খাবারটাকে চূর্ণ করে, খাবারের স্বাদ নেয়। ম্যাক্সিলারি পাল্প হচ্ছে অ্যান্টেনা ও পায়ের অগ্রভাগ পরিষ্কার করে, খাদ্যবস্তুর হরণ প্রতিরোধ করে। হরণ মানে কি, খাবারটা পড়ে যাইতে যদি নেয় সে আটকাবে। সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। কি সংবেদ, এটাই স্বাদের সংবেদ, স্পর্শের সংবেদ ইত্যাদি সংবেদ গ্রহণে সে সাহায্য করে। ঘাসফড়িং এর বক্ষ অঞ্চলে কয় জোড়া শ্বাসতন্ত্র আছে, বক্ষ অঞ্চলে 2 জোড়া শ্বাসতন্ত্র থাকে। আর 8 জোড়া শ্বাসতন্ত্র থাকে কোথায়, উদর অঞ্চলে 8 জোড়া শ্বাসতন্ত্র থাকে। উদর অঞ্চলে হচ্ছে আমরা 8 জোড়া শ্বাসতন্ত্র পাবো। কোন অঞ্চলে 8 জোড়া শ্বাসতন্ত্র পাবো, উদর অঞ্চলে আমরা 8 জোড়া শ্বাসতন্ত্র পাবো। নেক্সট কথা হচ্ছে পতঙ্গের পায়ে কক্সা পরবর্তী অংশের নাম কি। কক্সা পরবর্তী অংশের নাম হচ্ছে ট্রোকেন্টর। কক্সা পরবর্তী অংশের নাম হচ্ছে ট্রোকেন্টর। ফিমার হচ্ছে মাংসল অংশ, ফিমার হচ্ছে কি, মাংসল অংশ। টিবিয়া এবং টার্সাস যে আছে, টিবিয়া এবং টার্সাস হচ্ছে কাঁটাযুক্ত অংশ, কাঁটাযুক্ত অংশ, কাঁটাযুক্ত অংশ। কাঁটাযুক্ত অংশের নাম কি, টিবিয়া এবং টার্সাস। কাঁটাযুক্ত অংশের নাম কি, টিবিয়া ও টার্সাস। কাঁটাযুক্ত অংশের নাম কি, কাঁটাযুক্ত অংশের নাম হচ্ছে টিবিয়া ও টার্সাস। টিবিয়া ও টার্সাস হচ্ছে আমাদের কাঁটাযুক্ত অংশ। এই যে ছবিটা দেখো, কক্সা ট্রোকেন্টর ফিমার টিবিয়া টার্সাস, কক্সা ট্রোকেন্টর ফিমার টিবিয়া টার্সাস, কক্সা ট্রোকেন্টর ফিমার টিবিয়া টার্সাস। ঘাসফড়িং এর শব্দ সৃষ্টিকারী অঙ্গটা, ঘাসফড়িং এর শব্দ সৃষ্টিকারী অংশটার নাম হচ্ছে টিম্পেনাম। সেটা প্রথম উদরীয় খণ্ডকে থাকে। প্রথম ঘাসফড়িং এর শব্দ সৃষ্টিকারী অঙ্গের নাম, শব্দ সৃষ্টিকারী অঙ্গ না, এটা শব্দ শ্রবণকারী অঙ্গ হবে। ঘাসফড়িং শব্দ করতে পারে না। শব্দ শ্রবণকারী অঙ্গের নাম, শব্দ শ্রবণকারী, শব্দ শ্রবণকারী অঙ্গের নাম হচ্ছে টিম্পেনাম। এটা প্রথম উদরীয় খণ্ডকে থাকে, প্রথম উদরীয় খণ্ডকে থাকে। নাম হচ্ছে কি, টিম্পেনাম। নাম হচ্ছে কি, টিম্পেনাম। নাম কি, নাম হচ্ছে টিম্পেনাম। নেক্সট কথা হচ্ছে আবারও আমাদের প্রমোশন আলফা 7 ব্যাচে কিন্তু ভর্তি এবং প্রি বুকিং দুইটাই চলছে। সো বারবার রিমাইন্ডার দেওয়ার কারণ যেন তুমি ভুলে না যাও, কারণ ভুলে গেলে পরে আলটিমেটলি তুমি বলবা যে ভাইয়া ভুলে গেছি, অন্য ব্যাচে ভর্তি হয়ে গেছি, এখন কি করব, তখন আর কিন্তু কিছু করার থাকে না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে তোমাদের একটু অ্যাড করে দিই, এটা পাইলাম না, সামনে পাবো কি না আই ডোন্ট নো। সেটা হচ্ছে ডানা। ডানাটা কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। ঘাসফড়িং এর হচ্ছে 2 জোড়া ডানা থাকে। ঘাসফড়িং এর কয় জোড়া ডানা আছে, ঘাসফড়িং এর 2 জোড়া ডানা আছে। ঘাসফড়িং এর বক্ষটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। ঘাসফড়িং এর বক্ষটাকে
ঘাসফড়িং এর যে বক্ষ আছে সেটাকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। এটা অগ্রবক্ষ, একটা মধ্যবক্ষ, একটা পশ্চাৎবক্ষ। তাইলে হচ্ছে দেখো যে আমাদের এই ডানাটা অগ্রবক্ষে থাকে না, মধ্যবক্ষে থাকে এবং পশ্চাৎবক্ষে, এই দুই বক্ষে হচ্ছে ডানা থাকে। কয় জোড়া ডানা? 2 জোড়া ডানা, মোট 2 জোড়া ডানা আছে আমাদের। এই যে মধ্যবক্ষীয় ডানা বা যেই ডানাটা সামনে থাকে, কারণ মধ্যবক্ষে আর পশ্চাৎবক্ষে ডানা থাকে, অগ্রবক্ষে ডানা নাই, তো মধ্যবক্ষীয় ডানা যেটা সামনে থাকে, মধ্যবক্ষীয় ডানা বা সামনের ডানা দুইটা বেশ শক্ত, ছোট, সরু, কখনো উঠতে সাহায্য করে না। তাহলে এই যে মধ্যবক্ষীয় ডানা আছে, মধ্যবক্ষীয় ডানা বা সামনের ডানাটা, মধ্যবক্ষীয় ডানা বা সামনের ডানাটা শক্ত, ছোট, সরু, কখনো উঠতে সাহায্য করে না। এদের কাজ হচ্ছে পেছনের ডানা দুইটাকে ধরে রাখে। এদের কাজ কি? পেছনের ডানা দুইটাকে ধরে রাখে। এরা পেছনের ডানা দুইটাকে ঢেকে রাখে, সেজন্য এদেরকে বলা হয় এলিট্রা বা ডানার আবরণ, বা এদেরকে আমরা বলি হচ্ছে টেগমিনা। সেজন্য এগুলাকে বলে এলিট্রা বা ডানার আবরণ, বা এদের আরেকটা নাম হচ্ছে টেগমিনা হিসেবে আখ্যায়িত করে। তাহলে এদেরকে কি বলি? এলিট্রা বলি, বা ডানার আবরণ বলি, বা টেগমিনা বলি। আর পেছনের দিকে, পেছনের দিকে একটা ডানা আছে। এই পেছনে বা পশ্চাৎবক্ষীয় ডানা দুইটা, পেছনে বা পশ্চাৎবক্ষীয় ডানা দুইটা বেশ বড়, চওড়া এবং পর্দার মতো হয়। পেছনের ডানা দুইটা বেশ বড়, চওড়া, পর্দার মতো এবং ঘাসফড়িংকে উঠতে সাহায্য করে। বিশ্রামের সময় পেছনের ডানাটা সামনের ডানার নিচে গুটিয়ে থাকে। তাহলে অগ্রবক্ষীয় মধ্যবক্ষীয় ডানা বা সামনের ডানা উঠতে সাহায্য করে না, একে এলিট্রা বা টেগমিনা বা ডানার আবরণ বলা হয়। তারপর যদি সামনের দিকে যে ঘাসফড়িংয়ের উদর অঞ্চলে কয়টা শ্বাসরন্ধ্র আছে? 8টা। তাহলে মোট শ্বাসরন্ধ্র কয়টা হইলো? 10টা শ্বাসরন্ধ্র হইলো। ঘাসফড়িংয়ের ডিম পাড়ার অঙ্গের নাম ওভিপজিটর, হচ্ছে ডিম পাড়ার অঙ্গের নাম। আর অ্যানাল সার্কিটা হচ্ছে ঘাসফড়িংয়ের জনন অঙ্গ, ঘাসফড়িংয়ের পুরুষ ঘাসফড়িংয়ের সঙ্গম অঙ্গ, পুরুষ ঘাসফড়িংয়ের সঙ্গম অঙ্গ, পুরুষ ঘাসফড়িংয়ের সঙ্গম অঙ্গ। পুরুষ যে ঘাসফড়িং আছে সেই ঘাসফড়িংয়ের সঙ্গম অঙ্গ, সঙ্গম বা মিলনের অঙ্গের নাম হচ্ছে অ্যানাল সার্কি, অ্যানাল সার্কি। তারপরে কথা হচ্ছে ঘাসফড়িং এদের কততম খণ্ডের স্টারনাম প্রলম্বিত হয়ে সাবজেনিটাল প্লেট তৈরি করে? সাবজেনিটাল প্লেট তৈরি করে। দেখো এখানে আমাদের 3টা কথা এই উদর খণ্ডকের এই জায়গায়, এই 3টা পয়েন্ট হচ্ছে আমাকে মনে রাখতে হবে পুরুষ এবং স্ত্রী ঘাসফড়িং এর জন্য। নবম খণ্ডকের স্টারনাম সাবজেনিটাল প্লেট তৈরি করতেছে এই যে আমাদের এই জায়গাটা, এই জায়গাটা আমরা হচ্ছে পুরুষ এবং স্ত্রী ঘাসফড়িং এর জন্য আলাদা করে মনে রাখবো। পুরুষ ও স্ত্রী ঘাসফড়িং এর জন্য আমরা আলাদা করে মনে রাখবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পুরুষ ঘাসফড়িং, এটা হচ্ছে পুরুষ ঘাসফড়িং, আর এটা হচ্ছে আমাদের স্ত্রী ঘাসফড়িং। পুরুষ ঘাসফড়িং এবং স্ত্রী ঘাসফড়িং। পুরুষ ঘাসফড়িং এর ক্ষেত্রে দেখো নবম খণ্ডকের স্টারনাম প্রলম্বিত হয়ে সাবজেনিটাল প্লেট তৈরি করে। সাব মানে নিচে, আর জেনিটাল মানে হচ্ছে জনন অঙ্গ। সো জনন অঙ্গ বা জনন ছিদ্রের নিচে প্লেটটা থাকে, তাই এটাকে বলা হয় সাবজেনিটাল প্লেট, যা জনন ছিদ্রের আবরণ হিসেবে কাজ করে। আর হচ্ছে স্ত্রী ঘাসফড়িং এ নবম খণ্ডকের স্টারনাম বর্ধিত কিছুটা রূপান্তরিত হয়ে ওভিপজিটরে পরিণত হয়। নবম খণ্ডকের যে স্টারনাম আছে, এই নবম খণ্ডকের স্টারনামটা বর্ধিত হয়ে এবং কিছুটা রূপান্তরিত ওভিপজিটরে পরিণত হয়, যা ডিম পাড়ার অঙ্গ হিসেবে কাজ করে। সঙ্গম অঙ্গ। দশম খণ্ডক দেখা যায়, দশম দেহ খণ্ডকের উভয় পাশে একটি, এই দশম খণ্ডকটা আমাদের অ্যানাল সার্কি তৈরি করে, যেটা সঙ্গম অঙ্গ হিসেবে কাজ করে। স্ত্রী ঘাসফড়িং এ দশম খণ্ডের কোনো রূপান্তর নেই। 11তম খণ্ডক পুরুষ ঘাসফড়িং এর ক্ষেত্রে সুপ্রাঅ্যানাল প্লেট তৈরি করে, যেটা হচ্ছে পায়ু ছিদ্রের উপরে থাকে। পুরুষ ঘাসফড়িং এ, স্ত্রী ঘাসফড়িং এ এরকম কোনো রূপান্তর নেই। তো স্ত্রী ঘাসফড়িং এ শুধুমাত্র ওভিপজিটর রূপান্তর হয়, যেটা একটা ডিম পাড়ার অঙ্গ। তাহলে ঘাসফড়িং এদের কততম খণ্ডকের স্টারনাম প্রলম্বিত হয়ে সাবজেনিটাল প্লেট তৈরি করতেছে? আমরা দেখতে পাচ্ছি নবম খণ্ডকটা প্রলম্বিত হয়ে সাবজেনিটাল প্লেট তৈরি করছে। তারপর দেখা যায় আমাদের হচ্ছে ঘাসফড়িং এর পৌষ্টিকনালী প্রোক্টোডিয়ামের অংশ। তাহলে ঘাসফড়িং এর পৌষ্টিকনালীতে 3টা অংশ আছে, স্টমোডিয়াম, মেসেন্টেরিয়ন আর প্রোক্টোডিয়াম। প্রোক্টোডিয়ামের অংশ হচ্ছে যে আমাদের ইকরির পা। প্রোক্টোডিয়ামের অংশ কি কি? প্রোক্টোডিয়ামের অংশ হচ্ছে ইকরির পা, ইকরির পা। ই দিয়ে আসে হচ্ছে ইলিয়াম, ই দিয়ে আসে হচ্ছে ইলিয়াম। ক দিয়ে আসে কি? কোলন, ক দিয়ে আসে হচ্ছে কোলন। র দিয়ে হচ্ছে আমাদের রেকটাম, আর প দিয়ে হচ্ছে পায়ু ছিদ্র। রেকটাম আর প দিয়ে হচ্ছে পায়ু ছিদ্র, প দিয়ে হচ্ছে পায়ু ছিদ্র, প দিয়ে কি? প দিয়ে হচ্ছে পায়ু ছিদ্র, ঠিক আছে? ইলিয়াম, কোলন, রেকটাম, পায়ু ছিদ্র। তাহলে খেয়াল করে দেখো আমাদের হচ্ছে এই রেকটামটা আসে অ্যান্সারে, অ্যান্সারে কি আসে? রেকটাম আসে, অ্যান্সারে কি আসে? রেকটাম আসে, রেকটাম আসে। তো আমি তোমাকে একটু বাকি অংশগুলোর ছবিটাও এখানে তোমাকে দেখাই দিই। সেটা হচ্ছে এই যে এদের পৌষ্টিকতন্ত্র, পৌষ্টিকতন্ত্রের মধ্যে হচ্ছে আমরা ওদের যে পৌষ্টিকতন্ত্র আছে, ওদের যে
পৌষ্টিকতন্ত্র। ও মাই গড, হোয়াট জাস্ট হ্যাপেন্ড হিয়ার? ওই কোথায় আছি আমি? চলে আসছে। আচ্ছা দেখো, ওদের যে পৌষ্টিকতন্ত্র আছে, এই যে ওদের যে পৌষ্টিকতন্ত্র আছে, পৌষ্টিকতন্ত্রের মধ্যে আমরা কি কি অঞ্চল দেখতে পাই? পৌষ্টিকতন্ত্রের মধ্যে আমরা কি কি অংশ দেখতে পাই? ওদের পৌষ্টিকতন্ত্রের মধ্যে খেয়াল করে দেখো, ওদের পৌষ্টিকতন্ত্রের মধ্যে এই যে ওদের পৌষ্টিকতন্ত্র, এই পৌষ্টিকতন্ত্রের মধ্যে আছে পৌষ্টিক নালী আর একটা আছে পৌষ্টিক গ্রন্থি। খেয়াল করে দেখি আমরা, এই যে পৌষ্টিকতন্ত্র আছে, পৌষ্টিকতন্ত্রের মধ্যে কি পৌষ্টিক নালী আর একটা পৌষ্টিক গ্রন্থি। এই যে পৌষ্টিক নালী, তার মধ্যে স্ট্রোমোডিয়াম অগ্রপৌষ্টিক নালী, মেসেন্টেরন বা এটাকে বলা হয় মধ্য পৌষ্টিক নালী, মেসেন্টেরন বা এটাকে বলা হয় মধ্য পৌষ্টিক নালী, মধ্য পৌষ্টিক নালী, মধ্য পৌষ্টিক নালী, মধ্য পৌষ্টিক নালী। তারপর আসে প্রক্টোডিয়াম, তারপর কি আসে প্রক্টোডিয়াম। তাহলে পৌষ্টিক নালী বা এটাকে বলা হয় স্ট্রোমোডিয়াম, পৌষ্টিক নালীকে পৌষ্টিক নালীর মধ্যে স্ট্রোমোডিয়াম বা অগ্রপৌষ্টিক নালী, মেসেন্টেরন বা মধ্য পৌষ্টিক নালী, প্রক্টোডিয়াম বা পশ্চাৎ পৌষ্টিক নালী। এই প্রক্টোডিয়াম বা পশ্চাৎ পৌষ্টিক নালীর মধ্যে আছে ইলিয়াম, কোলন, রেকটাম, পায়োছিদ্র দেখাই দিলাম। আর স্ট্রোমোডিয়ামের মধ্যে আছে মুখছিদ্র, গলবিল, গ্রাসনালী, ক্রপ আর গিজার্ড। গ্রাসনালীর আরেকটা নাম কি? গ্রাসনালীর আরেকটা নাম হচ্ছে অন্ন নালী। ক্রপ জিনিসটা কি? ক্রপ জিনিসটা হচ্ছে অন্ননালীর স্ফীত অংশ, অন্ননালীর স্ফীত অংশ, অন্ননালীর স্ফীত অংশ ক্রপ, অন্ননালীর স্ফীত অংশ হচ্ছে ক্রপ। এখানে হচ্ছে আমাদের পরিপাকের সূত্রপাত হয়, এখানে পরিপাকের সূত্রপাত হয়, পরিপাকের সূত্রপাত হয়, পরিপাকের সূত্রপাত হয় এবং এরা হচ্ছে প্রধান, মানে এখানে খাদ্য সাময়িক সময় জমা থাকে। এখানে হচ্ছে আমাদের খাদ্য সাময়িক সময় জমা থাকে, খাদ্য সাময়িক সময় জমা থাকে, খাদ্য সাময়িক সময় জমা থাকে, খাদ্য সাময়িক সময় জমা থাকে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমাদের গিজার্ড, গিজার্ডের নাম হচ্ছে প্রোভেন্ট্রিকুলাস, গিজার্ডের আরেক নাম প্রোভেন্ট্রিকুলাস, প্রোভেন্ট্রিকুলাস। এখানে আমাদের হচ্ছে 6টি কাইটিনময় দাঁত, 6টি কাইটিনময় দাঁত, 6টা কাইটিনময় দাঁত। তারপর হচ্ছে যে আমাদের 6টা প্যাড বা ভাঁজ, তারপর হচ্ছে এখানে চুল থাকে, এখানে হচ্ছে যে আমাদের কপাটিকা থাকে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই গিজার্ডে থাকে। আর মধ্যপৌষ্টিক নালী বা মেসেন্টেরন তো আছে। লালা গ্রন্থি, লালা গ্রন্থি হচ্ছে আমাদের এক জোড়া, লালা গ্রন্থি কয় জোড়া? এক জোড়া। এবং লালা গ্রন্থি হচ্ছে আমাদের প্রধান গ্রন্থি, প্রধান পৌষ্টিক গ্রন্থি, প্রধান গ্রন্থি। হেপাটিক সিকা আছে আমাদের কয় জোড়া? হেপাটিক সিকা হচ্ছে 6 জোড়া বা 12টা, হেপাটিক সিকা হচ্ছে 6 জোড়া বা 12টা। আর হেপাটিক সিকা থাকে কই? অগ্র ও মধ্য পৌষ্টিক নালীর সংযোগস্থলে। হেপাটিক সিকা থাকে হচ্ছে অগ্র ও মধ্য পৌষ্টিক নালীর সংযোগস্থলে, অগ্র ও মধ্য পৌষ্টিক নালীর সংযোগস্থলে, অগ্র ও মধ্য পৌষ্টিক নালীর সংযোগস্থলে, অগ্র ও মধ্য পৌষ্টিক নালীর সংযোগ স্থলে, সংযোগ স্থলে হচ্ছে যে আমাদের এই কপাটিকাটা, হেপাটিক সিকাটা থাকে। ওকে, হেপাটিক সিকার আরেকটা নাম কি? গ্যাস্ট্রিক সিকা। হেপাটিক সিকার আরেকটা নাম কি? গ্যাস্ট্রিক সিকা। হেপাটিক সিকার আরেকটা নাম কি? গ্যাস্ট্রিক সিকা, গ্যাস্ট্রিক সিকা। ওকে, তাহলে আমরা আসলে অনেকগুলো কথা বলে ফেলছি। ক্রপের বৈশিষ্ট্যটা কি? ক্রপের বৈশিষ্ট্য হচ্ছে ক্রপে আমাদের হচ্ছে কপাটিকা থাকে, চাকনির মতো কাজ করে, খাদ্য চূর্ণ করে, কিছুটা খাদ্য চূর্ণ তো ওরা করে, বাট এখানে খাদ্য পরিপাকের সূত্রপাত হয়। তো বলা যায় যে খাদ্য আংশিক পরিপাক হয়, এটা ক্রপের সাথে যায়, ক্রপের সাথে এই কথাটা যায়, ক্রপের সাথে এই কথাটা যায় যে খাদ্য আংশিক পরিপাক হয়। এখানে বলা আছে খাদ্য কিছু সময়ের জন্য জমা থাকে, ক্রপের সংকোচনে খাদ্য কিছুটা চূর্ণ হয় এবং হচ্ছে যে আমাদের এনজাইমে পরিপাকের সূত্রপাত ঘটায়। তো আমাদের দুইটা পয়েন্টে কিন্তু খাদ্য চূর্ণ বিচূর্ণ করে, আংশিক পরিপাকে একটু বেশি হচ্ছে যে যায় এটার সাথে। আচ্ছা, এরপর দেখো আমাদের হচ্ছে কাশপুরিং এর পরিপাক নালীর ত্রিকোণাকার গঠনটাকে বলি হচ্ছে আমরা গিজার্ড। গিজার্ডটা হচ্ছে একটা আমাদের ত্রিকোণাকার গঠন। এই যে আমাদের ক্রপ, ক্রপের পরে গিজার্ডটা হচ্ছে এরকম একটা ত্রিকোণাকার গঠন হচ্ছে কে? এই গিজার্ড। কাশপুরিং এর অন্ত্রের অন্তঃপ্রাচীর কোনটি দ্বারা তৈরি? কাশপুরিং এর অন্ত্রের যে ভেতরের প্রাচীরটা, এটা পেরিট্রফিক পর্দা দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? এটা পেরিট্রফিক পর্দা দ্বারা তৈরি, পেরিট্রফিক পর্দা দ্বারা তৈরি। আর এই ইয়াগুলা কিন্তু ফালাই দিও, বুঝছো? আবার এগুলোর মধ্যে রাখলে পরে পানি টানি খাইবা, এগুলো কিন্তু বিষাক্ত। তারপর হচ্ছে হাইড্রার ঘাসফড়িং এ হেপাটিক সিকার সংখ্যা কত? 6 জোড়া বা ইংরেজিতে বলা হয় 12টা। কোন প্রাণী রক্ত সংবহনতন্ত্র মুক্ত? কোন
প্রাণীর রক্ত সংবহনতন্ত্রটা আমাদের মুক্ত। মুক্ত রক্ত সংবহনতন্ত্র কোথায় দেখা যায়? মুক্ত রক্ত সংবহনতন্ত্র কোথায় দেখা যায়? কোন প্রাণীর রক্ত সংবহনতন্ত্রটা মুক্ত? মুক্ত রক্ত সংবহনতন্ত্র দেখা যায় হচ্ছে আমাদের এই যে ঘাসফড়িং, আর্থ্রোপোডা পর্বের প্রাণী, মুক্ত রক্ত সংবহনতন্ত্র। বদ্ধ হচ্ছে অ্যানিলিডা, আর হচ্ছে আমাদের কর্ডাটা। ঘাসফড়িং এর রক্তের নাম হচ্ছে লিম্ফ। ঘাসফড়িং এর রক্তের নাম হচ্ছে লিম্ফ। আর রক্তকণিকার কথা যদি বলে তাইলে রক্তকণিকার নাম হচ্ছে হিমোসাইট। ঘাসফড়িং এর রক্তের নাম কি? লিম্ফ, কারণ এখানে রক্ত আর লসিকা থাকে। ঘাসফড়িং এর হৃদযন্ত্রকে নিউরোজেনিক হার্ট বলা হয়, কারণ ঘাসফড়িং এর হৃদযন্ত্রে হৃদপেশি থাকে না, এখানে আমাদের হচ্ছে পেসমেকার থাকে। হৃদযন্ত্র গ্যাংলিয়ন দ্বারা তৈরি, হৃদযন্ত্রের গঠন রক্তনালীর মতো। মূল কথা হচ্ছে কি নিউরোজেনিক হার্ট বলা হয় কারণ এখানে কোনো হৃদপেশি থাকে না। যেহেতু হৃদপেশি নাই, তাই এখানে আমাদের নিজস্ব মানে নিজে নিজে উদ্দীপনা তৈরি হতে পারে না। যেহেতু নিজে নিজে উদ্দীপনা তৈরি হতে পারে না, উদ্দীপনা তৈরি হয় কি? হার্টের পাশে একটা গ্যাংলিয়ন বা স্নায়ুগ্রন্থি থাকে, সেখান থেকে উদ্দীপনা তৈরি হয়। সেই গ্যাংলিয়ন বা স্নায়ুগ্রন্থি থেকে উদ্দীপনা তৈরি হয় বলে একে নিউরোজেনিক হার্ট বলা হয়। তো আমাদের হচ্ছে একে নিউরোজেনিক হার্ট বলা হয় সেই কারণে। ঘাসফড়িং না, সকল ইনসেক্টার হার্ট হচ্ছে নিউরোজেনিক হার্ট। সো হচ্ছে কারণ কি? কারণ হচ্ছে হৃদপেশি নাই, কারণ হচ্ছে যে আমাদের হৃদপেশি নেই, নিজে উদ্দীপনা তৈরি করতে পারে না। হৃদপেশি নেই, সো নিজে উদ্দীপনা তৈরি করতে পারে না, নিজে উদ্দীপনা তৈরি করতে পারে না। কি করে? তাহলে আমাদের হচ্ছে যে দেখো, যে হৃদপেশি নাই তাই নিজে উদ্দীপনা তৈরি করতে পারে না। আমাদের হচ্ছে পাশে স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়ন থাকে, পাশে স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়ন থাকে, তা থেকে উদ্দীপনা তৈরি হয়, আমাদের হচ্ছে যে তৈরি হয়। ওকে, ঘাসফড়িং এর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? ঘাসফড়িং এর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে 7টা, এবং হচ্ছে ঘাসফড়িং এর হৃৎপিণ্ড না হৃদযন্ত্র বলি, এখানে 6 জোড়া অ্যালারি পেশি আছে। 6 জোড়া কি পেশি আছে? অ্যালারি পেশি থাকে। 6 জোড়া অ্যালারি পেশি থাকে। কয় জোড়া অ্যালারি পেশি আছে? 6 জোড়া অ্যালারি পেশি আছে। হৃদস্পন্দন হার 100 থেকে 110 বিটস পার মিনিট। হৃদস্পন্দন হার 100 থেকে 110 বিটস পার মিনিট, 100 থেকে 110 বিটস পার মিনিট আমাদের, ঠিক আছে। এরপর আসা যাক হচ্ছে ঘাসফড়িং এর ট্রাকিয়াল তন্ত্রের অনুক্রমিক বিন্যাস কি? ট্রাকিয়াল তন্ত্রের অনুক্রমিক বিন্যাস শ্বাসরন্ধ্র, ট্রাকিয়া, ট্রাকিওল কোষ, ট্রাকিওল, ঠিক আছে। ট্রাকিওল কোষ, ট্রাকিওল, এটাই হচ্ছে যে আমাদের অনুক্রমিক বিন্যাস। শ্বাসরন্ধ্র, ট্রাকিয়া, ট্রাকিওল কোষ আর ট্রাকিওল। ঘাসফড়িং এর প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে ট্রাকিয়া। ঘাসফড়িং এর প্রধান শ্বসন অঙ্গ কি? ঘাসফড়িং এর প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে ট্রাকিয়া। ঘাসফড়িং এর প্রধান শ্বসন অঙ্গ ট্রাকিয়া। দুটো ছবি অ্যাড করে দিই তোমাদের এখানে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে রিভিশন দেওয়ার টাইমে। সেটা হচ্ছে যে আমাদের এই যে ঘাসফড়িং এর কোথায় গেল এটা? ঘাসফড়িং এর এই জায়গাটা আমাদের হচ্ছে যে, এটা আমার নোটে খুব সুন্দর করে একটা ছবি দেওয়া আছে। সেটা হচ্ছে ঘাসফড়িং এর মুক্ত রক্ত সংবহনতন্ত্র। তো এখানে রক্তপূর্ণ দেহগহ্বরকে হিমোসিল বলা হয়। রক্তপূর্ণ দেহগহ্বরকে কি বলা হয়? রক্তপূর্ণ দেহগহ্বরকে আমরা হিমোসিল বা মিক্সোসিল বলা হয়। এই হিমোসিলের মধ্যে 2টা অনুপ্রস্থ পর্দা দিয়ে 3টা প্রকোষ্ঠ বা সাইনাস তৈরি হয়। যে আমাদের হচ্ছে একটা সামনের দিকে প্রকোষ্ঠ, একটা পেছনের দিকে। সামনেরটাকে অঙ্কীয়, পেছনেরটাকে পৃষ্ঠীয় বলি। ঘাসফড়িং এর হৃৎপিণ্ড পেছনের দিকে থাকে। সো পৃষ্ঠীয় পর্দার উপরে থাকে হচ্ছে হৃদযন্ত্র, তাই এটাকে বলি পেরিকার্ডিয়াল সাইনাস। আর সামনে থাকে স্নায়ুরজ্জু, তাহলে হচ্ছে অঙ্কীয় পর্দার নিচে থাকে কি আমাদের? স্নায়ুরজ্জু, তাই এটাকে বলে পেরিনিউরাল সাইনাস। আর হচ্ছে আমাদের এই 2টার মাঝে বা পৃষ্ঠীয় পর্দার নিচে, অঙ্কীয় পর্দার উপরে থাকে হচ্ছে যে আমাদের পৌষ্টিক নালী থাকে, তাই একে পেরিভিসেরাল সাইনাস বলি। জাস্ট এতটুকু মনে রাখো, পেরিকার্ডিয়াল সাইনাসে থাকে হৃদযন্ত্র, পেরিভিসেরাল সাইনাসে থাকে হচ্ছে পৌষ্টিক নালী, পেরিনিউরাল সাইনাসে থাকে হচ্ছে স্নায়ুরজ্জু। আরেকটা জিনিস যদি হচ্ছে যে দেখাই, সেটা হচ্ছে যে তোমার এই হচ্ছে রক্ত সংবহন প্রক্রিয়াটা, এটা তোমরা সিকিউর জন্য দেখবা, সিলম হিমোসিলের পার্থক্য, এই ঘাসফড়িং এর রক্ত সংবহনতন্ত্র, মানুষের রক্ত সংবহনতন্ত্রের মধ্যে পার্থক্য। এরপর হচ্ছে যে আমাদের এই যে ছবিটা আমাদের হচ্ছে দেখাবো, এই ছবিটা, এই যে
এই যে এই ছবিটা হচ্ছে যে খেয়াল করো, এই ছবিটা যদি খেয়াল করো তাহলে হচ্ছে ট্রাকিয়াল তন্ত্রটা তোমার জন্য বুঝতে সুবিধা হবে। এই ছবিটা খেয়াল করলে ট্রাকিয়াল তন্ত্র তোমার জন্য বুঝতে সুবিধা হবে। এখানে কি দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ শ্বাসতন্ত্র বা স্পাইরাকল, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই যে আমাদের ট্রাকিয়া, এটা হচ্ছে যে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে এখান থেকে এই যে ট্রাকিওল কোষ বের হয়, এটা হচ্ছে 3 নম্বর। আর এই যে আমাদের এখান থেকে নালীগুলা বের হয় ট্রাকিওল, এটা হচ্ছে কয় নম্বর? 4 নম্বর। আসো সামনের দিকে যদি আমরা যাই, পেরিট্রিম কোনটিতে অবস্থান করে? পেরিট্রিম কোথায় অবস্থান করে? পেরিট্রিমটা হচ্ছে আমাদের শ্বাসতন্ত্রের নিচে, এই স্পাইরাকল বা শ্বাসতন্ত্র আছে তার আবরণকে, স্পাইরাকলের আবরণ, স্পাইরাকলের যে আবরণ আছে সেই আবরণকে আমরা কি বলি? পেরিট্রিম। স্পাইরাকলের আবরণটার নাম কি? পেরিট্রিম। স্পাইরাকল নামক যে শ্বাসতন্ত্র আছে তার আবরণ পেরিট্রিম। গাসপারিং এর রেচন অঙ্গের নাম মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান নালিকা। গাসপারিং এর রেচন অঙ্গের নাম কি? মালপিজিয়ান নালিকা। এই মালপিজিয়ান নালিকা হচ্ছে সুতার মতো এবং হচ্ছে সংখ্যা বেশি না, প্রায় 100টার মতো থাকে, প্রায় 100টার মতো থাকে, 100টার মতো থাকে। তারপর হচ্ছে দেখো আমাদের আবারও প্রমোশন আলফা 7 প্রি মেডিকেল অ্যাডমিশন ফুল কোর্স। কেন বারবার প্রমোশন করতেছি? ভুলে যেন না যাও, বলা যাবে না। পুঞ্জাক্ষীর একক কি? পুঞ্জাক্ষীর একককে বলি আমরা ওমাটিডিয়াম। পুঞ্জাক্ষীর একককে কি বলি? ওমাটিডিয়াম। আচ্ছা, রেচন থেকে একটা জিনিস তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই রেচন প্রক্রিয়ার ছবিটা। এটা থেকে পরীক্ষার মধ্যে কিন্তু সিকিউ খুব ইনভেরিয়েবলি হচ্ছে যে আসে, যে এই যে রেচন প্রক্রিয়া, এটা তো তোমার সিকিউতে লাগবে। এমসিকিউতেও কিন্তু এই ছবিটা দিয়ে এ কি, বি কি, সি কি তোমার কাছে চাইতে পারে। আমরা সামনে এমসিকিউ সলভ করতে গেলে দেখবো হয়তো এগুলো আমাদের জন্য ওয়েট করতেছে। তাহলে দেখো আমাদের হচ্ছে যে এইটা হচ্ছে মালপিজিয়ান নালিকা, এই মালপিজিয়ান নালিকাটা যুক্ত থাকে পৌষ্টিক নালীর সাথে। তো আমাদের প্রান্তীয় শোষণক্ষম অঞ্চল এই হিমোলিম্ফ থেকে পটাশিয়াম ইউরেট পানি আর কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, পটাশিয়াম ইউরেট পানি আর কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। কি কি শোষণ করে? আমাদের পটাশিয়াম ইউরেট পানি এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। এই যে পটাশিয়াম ইউরেট পানি এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, এই পটাশিয়াম ইউরেট পানি এবং কার্বন ডাইঅক্সাইড মিলে কি তৈরি করে? পটাশিয়াম ইউরেট, কার্বন ডাইঅক্সাইড এবং পানি মিলে তৈরি করতেছে পটাশিয়াম বাইকার্বনেট পানি, এবং হচ্ছে যে ইউরিক অ্যাসিড তৈরি করতেছে। এই ইউরিক অ্যাসিডটা কি হয়? এই ইউরিক অ্যাসিডটা আমাদের মল হিসাবে বের হয়ে যায়। ইউরিক অ্যাসিডটা কি হিসাবে বের হয়? মল হিসাবে বের হয়। তাহলে পটাশিয়াম ইউরেট পানি কার্বন ডাইঅক্সাইড মিলে তৈরি করতেছে পটাশিয়াম বাইকার্বনেট, যা আবার হিমোলিম্ফে চলে যায়, পানি আবার হিমোলিম্ফে চলে যায়, ইউরিক অ্যাসিড মল হিসাবে বের হয়। তাই ঘাসফড়িংকে বলা হয় ইউরিকোটেলিক প্রাণী, কারণ প্রধান বজ্র ইউরিক অ্যাসিড, তাই এদেরকে কি বলা হয়? ইউরিকোটেলিক প্রাণী। এদেরকে কি বলি আমরা? ইউরিকোটেলিক প্রাণী, ইউরিকোটেলিক প্রাণী বলবো, কারণ প্রধান রেচন বজ্র কি? ইউরিক অ্যাসিড। আচ্ছা, তাইলে আমরা তো এখানে ওমাটিডিয়াম গেল পুঞ্জাক্ষীর একক। নেক্সট কথা, ঘাসফড়িং এর ওমাটিডিয়ামের কোন অংশটা লেন্সের মতো কাজ করে? ঘাসফড়িং এর ওমাটিডিয়ামের কর্নিয়া লেন্সের মতো কাজ করে। কর্নিয়া জেন কোষের ক্ষরণ থেকে আমাদের হচ্ছে কর্নিয়া তৈরি হয়, আর র্যাবডমটা তৈরি হয় রেটিনুলার কোষের ক্ষরণ থেকে। ওমাটিডিয়ামের কোন অংশ আলো প্রতিসরণে সাহায্য করে? আলো প্রতিসরণে সাহায্য করবে আমাদের হচ্ছে এই কর্নিয়া। কর্নিয়াজেন কোষের ক্ষরণ থেকে আমাদের কি তৈরি হয়? কর্নিয়াজেন কোষের ক্ষরণে কর্নিয়া তৈরি হয়। রেটিনুলার কোষের ক্ষরণে কি তৈরি হয়? রেটিনুলার কোষের ক্ষরণে র্যাবডম তৈরি হয়। ক্রিস্টালাইন কোন কোষের ক্ষরণে কি তৈরি হয়? ক্রিস্টালাইন কোন কোষের ক্ষরণে হচ্ছে যে আমাদের ক্রিস্টালাইন কোন তৈরি হয়। ক্রিস্টালাইন কোন কোষের ক্ষরণে কি তৈরি হয়? ক্রিস্টালাইন কোন তৈরি হয়, ক্রিস্টালাইন কোন তৈরি হবে, ক্রিস্টালাইন কোন তৈরি হয়। আচ্ছা, এবার দেখো নিচের কোনটি প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে? লেন্সের মতো কাজ করে কর্নিয়া, বাট প্রতিসরণশীল অঙ্গ বললে সেটা কি হবে? ক্রিস্টালাইন কোন হচ্ছে আমাদের প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে। ঘাসফড়িং এর স্থিতি। আচ্ছা, আর এই র্যাবডমটা আমাদের হচ্ছে আলোক সংবেদী অংশ। র্যাবডমটা কি সংবেদী অংশ? আলোক সংবেদী অংশ। আলোক উদ্দীপনা গ্রহণ করে কে? এই র্যাবডম। আলোক উদ্দীপনা গ্রহণ করে কে? এই র্যাবডম। ঘাসফড়িং স্তিমিত আলোতে দর্শনের যে কৌশল, সেখানে কি হয়? স্তিমিত আলো মানে অল্প আলো, সেখানে আমাদের হচ্ছে রঞ্জক আবরণ সংকুচিত অবস্থায় থাকে। এখানে অ্যাপোজিশন প্রতিবিম্ব আমাদের হচ্ছে উজ্জ্বল আলোতে তৈরি হয়, অনুজ্জ্বল আলোতে অস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। উভয় চারপাশ থেকে আসা আলোকরশ্মি শোষণ করে। ঘাসফড়িং এর মৃদু আলোতে দর্শন কৌশল, তীব্র আলোতে দর্শন কৌশল। ঘাসফড়িং এর দুই আলোতে দর্শন কৌশল নিয়ে আমাদের হচ্ছে এই জিনিসটা জানতে হবে। ঘাসফড়িং এর উজ্জ্বল বা তীব্র আলোতে দর্শন কৌশলকে বলা হয় মোজাইক প্রতিবিম্ব বা অ্যাপোজিশন। মোজাইক প্রতিবিম্ব বা এটাকে কি বলা হয় ইংরেজিতে? অ্যাপোজিশন। অ্যাপোজিশন এটা হচ্ছে তীব্র আলোতে দর্শন কৌশল। তীব্র বা উজ্জ্বল আলোতে দর্শন কৌশলকে কি বলি?
মোজাইক প্রতিবিম্ব বা অ্যাপোজিশন। সুপারপজিশন জিনিসটা কি আমাদের? মৃদু বা স্তমিত আলোতে দর্শন কৌশলকে বলা হয় সুপারপজিশন। মোজাইক বা প্রতিবিম্ব বা অ্যাপোজিশন, এই সময় আমাদের যেহেতু তীব্র আলো, তখন রেটিনাল এবং আইরিশ রঞ্জক আবরণ প্রসারিত হয়ে প্রতিটা ওমাটিডিয়ামকে পৃথক করে ফেলে। মৃদু বা স্থিমিত আলোতে সুপারপজিশনে রেটিনাল ও আইরিশ রঞ্জক আবরণ সংকুচিত অবস্থায় থাকে। যখন আমাদের তীব্র আলো, রেটিনাল এবং আইরিশ রঞ্জক আবরণ প্রসারিত, তখন আমাদের কেবল উলম্ব তলের আলোকরশ্মি ওমাটিডিয়ামে প্রবেশ করে, উলম্বভাবে আসা আলোকরশ্মি ওমাটিডিয়ামে প্রবেশ করে। আর এখানে তির্যক এবং উলম্ব উভয় আলোকরশ্মি প্রবেশ করতেছে, কারণ রেটিনাল এবং আইরিশ রঞ্জক আবরণ সংকুচিত। এখানে আমাদের ভিন্ন ভিন্ন অংশের পৃথক এবং স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হবে। আর এখানে আমাদের ভিন্ন ভিন্ন অংশের আমাদের হচ্ছে অস্পষ্ট, সামগ্রিক ও ঝাপসা প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে হচ্ছে ভিন্ন ভিন্ন অংশে পৃথক ও সুস্পষ্ট প্রতিবিম্ব, বস্তু সম্পূর্ণ অংশে অস্পষ্ট, সামগ্রিক ও ঝাপসা প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে আমরা হচ্ছে উত্তর কি? উভয় আলোকরশ্মি গ্রহণ করে উত্তর দিলাম। গাসপ্রিং এর সুপারপজিশন দর্শনে সুপারপজিশন মৃদু আলোতে সুস্পষ্ট প্রতিবিম্ব হবে না, খণ্ড খণ্ড প্রতিবিম্ব হবে না, আইরিশ রঞ্জক আবরণ সংকুচিত থাকে, রেটিনাল রঞ্জক আবরণও সংকুচিত থাকবে। গাসপ্রিং এর পুংজননতন্ত্রের অংশ কোনটি? নয় কোনটি? শুক্রাশয়, শুক্রধার, শুক্রধানী, শুক্রধানী। শুক্রধানী পুংজননতন্ত্রের অংশ নয়, শুক্রধানী স্ত্রী জননতন্ত্রের অংশ, যেটা শুক্রাণুকে কি করে? ধারণ করে। আমাদের হচ্ছে পুংজননতন্ত্রের অংশ হচ্ছে এরা, পুংজননতন্ত্রের অংশ হচ্ছে এরা। পুংজননতন্ত্রের অংশ কি কি? পুংজননতন্ত্রের অংশ হচ্ছে শুক্রাশয়, তারপর হচ্ছে শুক্রাশয়, শুক্রনালী, ক্ষেপণনালী। দেখো পুংজননতন্ত্রের অংশ কি কি? শুক্রাশয়, শুক্রনালী, ক্ষেপণনালী, সহায়ক গ্রন্থি, শুক্রথলি। আর হচ্ছে স্ত্রী প্রজননতন্ত্রের অংশ কি কি? স্ত্রী প্রজননতন্ত্রের অংশ হচ্ছে আমাদের এই ছবিটা থেকে দেখায় দিবি স্ত্রী প্রজননতন্ত্রের অংশ কি কি। স্ত্রী প্রজননতন্ত্রের অংশ হচ্ছে আমাদের এই যে ডিম্বাশয়, এই যে আমাদের হচ্ছে ডিম্বাশয় 1 নাম্বার, ডিম্বনালী 2 নাম্বার, স্পার্মাথিকা বা শুক্রধানী, স্পার্মাথিকা বা শুক্রধানী, শুক্রধানী এটা হচ্ছে 3 নাম্বার, যোনি হচ্ছে 4 নাম্বার, এই ওভিপোজিটর হচ্ছে 5 নাম্বার। ঠিক আছে, তাহলে শুক্রধানী কার অংশ? শুক্রধানী স্ত্রী প্রজননতন্ত্রের অংশ। নিচের কোনটি ঘাসফড়িং এর স্ত্রী জননতন্ত্রের অংশ? আমরা দেখতে পাইলাম হচ্ছে স্পার্মাথিকা, স্পার্মাথিকা, স্পার্মাথিকা বা শুক্রধানী। ঘাসফড়িং এর ডিম্বাণু হয় হচ্ছে আমাদের কেমন? ঘাসফড়িং এর ডিম্বাণু হয় সেন্ট্রোলেসিথাল। ঘাসফড়িং এর ডিম্বাণু কেমন? ঘাসফড়িং এর ডিম্বাণু হচ্ছে সেন্ট্রোলেসিথাল ডিম্বাণু হয়। ঘাসফড়িং এর ডিম্বাণু কেমন হয়? সেন্ট্রোলেসিথাল ডিম্বাণু। ঘাসফড়িং এর ডিম্বাণু সেন্ট্রোলেসিথাল। আর মাইক্রোলেসিথাল ডিম্বাণু কার? মাইক্রোলেসিথাল ডিম্বাণু হচ্ছে মানুষের, মানুষের ডিম্বাণুটা হয় মাইক্রোলেসিথাল। তারপর হচ্ছে যে আমাদের এই ঘাসফড়িং এর নিম্ফ থেকে পূর্ণাঙ্গ অবস্থায় পরিণত হতে মোট খোলস মোচন করা লাগে 5 বার। 5 বার খোলস মোচন করা লাগে, সময় লাগে 2 মাস। সময় লাগে হচ্ছে কয় মাস? 5 বার খোলস মোচনের জন্য, 5 বার খোলস মোচনের জন্য সময় লাগে হচ্ছে 2 মাস, 2 মাস হচ্ছে সময় লাগে। তারপর হচ্ছে ঘাসফড়িং এর রূপান্তরের সঠিক ক্রম কোনটা? রূপান্তরের সঠিক ক্রম হচ্ছে ডিম, ডিম ফুটে তৈরি হয় নিম্ফ, নিম্ফ থেকে তৈরি হয় পূর্ণাঙ্গ প্রাণী, ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। এটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। এটা কি? সম্পূর্ণ রূপান্তর, সম্পূর্ণ রূপান্তর। এটা কি? এটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর, এটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। এবং এই যে সম্পূর্ণ রূপান্তরটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে ডিম, ডিম থেকে লার্ভা, সেখান থেকে পিউপা, সেখান থেকে ইমাগো, যেটা হচ্ছে একটা সম্পূর্ণ রূপান্তর। এই সম্পূর্ণ রূপান্তর দেখা যায় মৌমাছি এবং প্রজাপতিতে, মৌমাছি এবং প্রজাপতিতে, মৌমাছি এবং হচ্ছে কোথায়? প্রজাপতিতে, মৌমাছি এবং প্রজাপতিতে, মৌমাছি এবং প্রজাপতিতে আমরা এটা পাই। আর এটা কি পড়তেছি আমরা? এটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। এটা কেমন রূপান্তর? এটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। কেমন রূপান্তর? এটা অসম্পূর্ণ রূপান্তর। আচ্ছা, কর্পোরা কার্ডিয়াকা থেকে হচ্ছে ক্ষরিত হরমোনের নাম কি? আচ্ছা দেখো, আমাদের এখান থেকে আমাদের জানতে হবে রূপান্তরের হরমোনের ভূমিকা, কি কি হরমোন রূপান্তরের ভূমিকা রাখে। এখানে আমাদের 4টা হরমোনের নাম আছে। একটা হচ্ছে ইন্টারসেরিব্রাল গ্রন্থিকোষ,
ইন্টারসেরিব্রাল গ্রন্থি কোষ থেকে ক্ষরিত হয় হচ্ছে প্রোথোরাসিকোট্রপিক হরমোন। এই প্রোথোরাসিকোট্রপিক হরমোন আমাদের কি করে, প্রোথোরাসিক গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে। প্রোথোরাসিক গ্রন্থি রিলিজ করে হচ্ছে এক্সাইটন হরমোন। ইন্টারসেরিব্রাল গ্রন্থি কোষ থেকে প্রোথোরাসিকোট্রপিক হরমোন বা মস্তিষ্ক হরমোন ক্ষরণ হয়, যার প্রোথোরাসিক গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে। প্রোথোরাসিক গ্রন্থি এরা হচ্ছে এক্সাইটন হরমোন ক্ষরণ করে, যা নিম্নদশায় কোলসমোচন বা মোল্টিং নিয়ন্ত্রণ করে। কর্পোরা অ্যালাটা আছে যারা জুভেনাইল হরমোন ক্ষরণ করে, যেটা আমাদের নিম্নদশার বৈশিষ্ট্য নির্ধারণ করে বা নিম্নদশাটাকে দীর্ঘায়িত করে, নিম্নদশাটাকে কি করে, দীর্ঘ করে। আর প্রাপ্তবয়স্কতে ঘাসফড়িং এর কর্পোরা অ্যালাটা থেকে গোনাডোট্রপিক হরমোন রিলিজ হয়, যা হচ্ছে জনন অঙ্গের পরিণতি ঘটায়। এই কর্পোরা কার্ডিয়াকা রূপান্তরে অংশ নেয় না, রূপান্তরে অংশ নেয় না, রূপান্তরে অংশ নেয় না, রূপান্তরে অংশ নেয় না, রূপান্তরে অংশ নেয় না। দীপ্তমাদের ইয়া কবে, দুর্গাপূজা কবে? রূপান্তরে অংশ নেয় না। তাহলে কর্পোরা কত তারিখে, কর্পোরা কার্ডিয়াকা আমাদের তাইলে হচ্ছে দেখো গ্রোথ হরমোন ক্ষরণ করে, যেটা বৃদ্ধিতে সহায়তা করে। কত তারিখের দিকে হবে? কর্পোরা কার্ডিয়াকা কি ক্ষরণ করে? কর্পোরা কার্ডিয়াকা হচ্ছে গ্রোথ হরমোন ক্ষরণ করে। রুই মাছের দেহে অক্ষীয় তলে কয়টা ছিদ্র থাকে? রুই মাছের দেহে অক্ষীয় তলে 3টা ছিদ্র থাকে। কি কি ছিদ্রগুলোর নাম? পাঁজর, পাঁজর, পাঁজর দিয়ে মনে রাখবো। পায়ু ছিদ্র, জনন ছিদ্র, রেচন ছিদ্র। এবার দেখো আমাদের কোনটি রুই মাছের কানকুয়ার পেছনে পাখনা। কানকুয়ার পেছনে যে পাখনা থাকে সেটা হচ্ছে রুই মাছের মোস্ট লাইকলি, আমি ভুল না করলে পৃষ্ঠ পাখনা হওয়া উচিত, কানকুয়ার পেছনে পাখনা। আসো আমরা রুই মাছের দিকে যাই। রুই মাছের দিকে যদি যাই, দেখো রুই মাছের ক্ষেত্রে গেলে রুই মাছটা আমাদের হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা মাছ। এটা একটা কার্প জাতীয় মাছ, সাইপাইডিয়া গোত্রের মাছ। এই যে রুই মাছ আছে, রুই মাছে এই যে দেখো কানকুয়ার পেছনে পাখনা, এটা বক্ষ পাখনা আছে। কানকুয়ার পেছনে পাখনা, এটা কি পাখনা? কানকুয়ার ঠিক পেছনে হচ্ছে যে আমাদের যে পাখনা থাকে সেটা হচ্ছে বক্ষ পাখনা। তাহলে রুই মাছ হচ্ছে আমাদের পাখনা থেকে কয় জোড়া? রুই মাছের পাখনা থাকে হচ্ছে আমাদের টোটাল 5টা। আমাদের রুই মাছের পাখনাকে জোড় পাখনা হচ্ছে 2টা, আর বিজোড় পাখনা হচ্ছে কয়টা? বিজোড় পাখনা হচ্ছে 3টা। তাহলে রুই মাছে টোটাল পাখনা থাকবে কয়টা? রুই মাছের টোটাল পাখনা থাকবে হচ্ছে, দেখো আমাদের এই যে পাখনা আছে, এই পাখনার মধ্যে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পাখনার মধ্যে আছে জোড় পাখনা। জোড় পাখনা হচ্ছে বক্ষ আর শ্রোণী, আর বিজোড় পাখনা হচ্ছে 3টা, পৃষ্ঠ, পায়ু আর পুচ্ছ। সো আমাদের বক্ষ পাখনা কানকোর ঠিক পেছনে অবস্থান করে, কানকো বা কানকুয়ার ঠিক পেছনে অবস্থান করে বক্ষ পাখনা। বক্ষ পাখনা মাছকে গভীর থেকে উপরে উঠতে, উপরে থেকে নিচে যেতে সাহায্য করে। এই পাখনা মাছকে পানির গভীর থেকে উপরে দিকে উঠতে সাহায্য করে। শ্রোণী পাখনা যে আছে আমাদের, শ্রোণী পাখনা মাছকে উপরে নিচে চলতে, শ্রোণী পাখনা মাছকে উপরে নিচে চলতে, দ্রুত ঘুরতে ও থামতে সাহায্য করে। শ্রোণী পাখনা মাছকে উপরে নিচে চলতে, দ্রুত ঘুরতে ও থামতে সাহায্য করে। মাছকে উপরে নিচে চলতে, দ্রুত ঘুরতে ও থামতে সাহায্য করে। পৃষ্ঠ পাখনা যে আছে, পৃষ্ঠ পাখনা মাছটাকে উল্টে যাওয়া থেকে রক্ষা করে। পৃষ্ঠ পাখনা মাছকে কি করে? উল্টে যাওয়া থেকে রক্ষা করে। এটি মাছকে হঠাৎ ঘুরতেও থামতে সাহায্য করে। তাহলে এটা দেখো দ্রুত ঘুরতেও থামতে সাহায্য করে, এটা হঠাৎ ঘুরতেও থামতে সাহায্য করে। ছোটবেলায় মনে রাখতাম দ্রুত শ্রেণীতে যাও, নাহলে হঠাৎ পিঠে পড়বে। দ্রুত দিলে কোথায় যাব? আমাদের শ্রোণী পাখনা দ্রুত ঘুরতেও থামতে সাহায্য করে। আর হচ্ছে যে আমাদের এই পৃষ্ঠ পাখনা হঠাৎ থামতেও ঘুরতে সাহায্য করে। পায়ু পাখনা সাঁতারের সময় মাছকে স্টেবল রাখে। পুচ্ছ পাখনা রুই মাছের প্রধান চলন অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে এই যে আমাদের কানকোর ঠিক পেছনে কোন পাখনা আছে, এটার অ্যান্সার হবে বক্ষ পাখনা। কানকোর ঠিক পেছনে কোন পাখনা আছে? অ্যান্সার হবে কি? বক্ষ পাখনা। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, এই যে রুই মাছের অযুগ্ম পাখনা কয় ধরনের? অযুগ্ম পাখনা 3 ধরনের। যুগ্ম পাখনা কয় ধরনের? যুগ্ম পাখনা হচ্ছে 2 ধরনের। তারপর আসা যাক হচ্ছে রুই মাছের চলাচলে সাহায্যকারী প্রধান পাখনা হচ্ছে আমাদের পুচ্ছ পাখনা। পুচ্ছ পাখনাই হচ্ছে মেন পাখনা। তারপর দেখো রুই মাছের সংবেদী অঙ্গ থাকে কোথায়? সংবেদী অঙ্গ হচ্ছে পার্শ্বরেখা। পার্শ্বরেখা সংবেদী অঙ্গ, পার্শ্বরেখা সংবেদী অঙ্গ, বা এটাকে বলা হয় হচ্ছে নিউরোমাস্ট। এটাকে কি বলা হয়? নিউরোমাস্ট। এটাকে কি বলে? এটাকে বলা হয় নিউরোমাস্ট। পার্শ্বরেখা সংবেদী অঙ্গ, বা এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নিউরোমাস্ট। এরা হচ্ছে আমাদের পানির কম্পাঙ্ক থেকে, পানির রাসায়নিক গুণ, কম্পাঙ্ক আমাদের হচ্ছে পানির কম্পাঙ্ক বা তরঙ্গ থেকে, পানির কম্পাঙ্ক বা তরঙ্গ থেকে, পানির কম্পাঙ্ক বা তরঙ্গ থেকে, পানির কম্পাঙ্ক বা তরঙ্গ থেকে আমাদের হচ্ছে পানির রাসায়নিক গুণাগুণ যাচাই করে। পানির রাসায়নিক গুণাগুণ যাচাই করে। পানির রাসায়নিক গুণাগুণ যাচাই করে। রাসায়নিক গুণাগুণ যাচাই করে। রাসায়নিক গুণাগুণ যাচাই করে। রাসায়নিক গুণাগুণ যাচাই করে। আচ্ছা, তারপর আসা যাক কোন পাখনাটি হোমোসার্কাল ধরনের। হোমোসার্কাল হচ্ছে এই যে পায়ু পাখনা,
এই পুচ্ছ পাখনা, সরি, আমাদের এই যে পুচ্ছ পাখনাটাই তো আসলে লেজ, পুচ্ছ পাখনাটাই তো আসলে লেজ। এটাই আমাদের কোন ধরনের? হোমোসার্কাল ধরনের। রুই মাছের যে আইসটা পাই সেই আইসটা কেমন? সাইক্লয়েড আইস। রুই মাছের আইসটা কেমন? রুই মাছের আইসটা হচ্ছে সাইক্লয়েড আইস আমাদের। রুই মাছের আইস কি ধরনের? রুই মাছের আইসটা হচ্ছে সার্কুলার এবং কন্টকযুক্ত না, রুই মাছের আইসটা শুধু সাইক্লয়েড বা সার্কুলার বলতে পারি, মানে এর বাইরে আর কথা বলার কিছু নাই। লেবীয় রোহিতা আইসের কেন্দ্রে আমাদের কি থাকে? লেবীয় রোহিতা যে আইসের কেন্দ্রে, এখানে থাকে হচ্ছে আমাদের ফোকাস থাকে। আইসের কেন্দ্রের অংশকে বলি ফোকাস। আইসের কেন্দ্রের অংশকে বলি ফোকাস। আইসের ছবিটাও একটু আমাদের দেখে রাখতে হবে। আইসের কেন্দ্রের অংশটাকে বলি ফোকাস, তার পাশে যে বৃত্তাকার রেখা থাকে তাকে বলি সার্কুলাস। ওই সার্কুলাসের মধ্যে কিছু কিছু রেখা আমাদের মোটা হয়ে আমাদের কি তৈরি করে? অ্যানুলাস তৈরি করে। এই অ্যানুলাসকে আমরা কি বলি? বার্ষিক বৃদ্ধি রেখা বলি। তাহলে হচ্ছে সার্কুলাস, সার্কুলাসের মধ্যে অ্যানুলাস, অ্যানুলাসটাকে আমাদের বার্ষিক বৃদ্ধি রেখা। অ্যানুলাসটা হচ্ছে বার্ষিক বৃদ্ধি রেখা, অ্যানুলাসটা হচ্ছে বার্ষিক বৃদ্ধি রেখা, অ্যানুলাসটা হচ্ছে বার্ষিক বৃদ্ধি রেখা। আচ্ছা, রুই মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? রুই মাছের একটা অলিন্দে একটা নিলয় থাকে। রুই মাছের কি থাকে আমাদের? দুইটা অলিন্দে একটা নিলয় না। সাইনাস ভেনোসাস অবশ্যই থাকবে। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, এটা হচ্ছে সত্যি। রুই মাছে কোনাস আর্টেরিওসাস থাকে না। রুই মাছে কি থাকে? বালবাস আর্টেরিওসাস। বলা আমার সাথে উচ্চারণ করে কি থাকে? বালবাস আর্টেরিওসাস থাকে রুই মাছের ক্ষেত্রে। আমার কথাগুলো শোনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যে আমরা রক্ত সংবহনের সঠিক পথ হচ্ছে সাইনাস ভেনোসাস থেকে আসে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে বালবাস আর্টেরিওসাস। তো সাইনাস ভেনোসাস নাই, তাহলে ডিরেক্ট অ্যাট্রিয়াম থেকে দেখাচ্ছে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল বালবাস আর্টেরিওসাস আমাদের। অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল বালবাস আর্টেরিওসাস। রুই মাছের হৃৎপিণ্ডের এই ছবিটা দেখা এবং এই ছবিটা পারা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সিকিউতে এবং এমসিকিউতে এই ছবিটা উদ্দীপক আকারে দেওয়ার জন্য একদম পারফেক্ট একটা ছবি। তিনটা ছবি আছে এখানে। একটা হচ্ছে যে আমাদের বহির্গঠন, একটা লম্বচ্ছেদ, একটা রেখাচিত্র। বহির্গঠনের মধ্যে দেখো এখানে এই অংশটার নাম কি? আমাদের হার্টের এই অংশটার নাম অ্যাট্রিয়াম, তারপরে অঞ্চল নাম ভেন্ট্রিকল। অ্যাট্রিয়ামে রক্ত নিয়ে আসে যে সেটাকে কি বলি? সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাস আসলে কি? সাইনাস ভেনোসাস হচ্ছে ডাক্টাস কুভিরি মিলে সাইনাস ভেনোসাস তৈরি হয়। সাইনাস ভেনোসাস মূলত শিরাতন্ত্রের অংশ, এটাকে উপপ্রকোষ্ঠ বলে। সাইনাস ভেনোসাস থেকে রক্ত যায় অ্যাট্রিয়ামে, অ্যাট্রিয়াম থেকে যায় ভেন্ট্রিকলে, ভেন্ট্রিকল থেকে রক্ত যায় কোথায়? ভেন্ট্রিকল থেকে রক্ত যায় এরকম বাল্বের মতো অংশ, একটা বালবাস অ্যাওর্টাস। সেখান থেকে তৈরি হয় ভেন্ট্রাল অ্যাওর্টা। সেখান থেকে কি তৈরি হয়? সেখান থেকে তৈরি হয় ভেন্ট্রাল অ্যাওর্টা। তাহলে এই যে সাইনাস ভেনোসাস, সেখান থেকে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল, বালবাস আর্টেরিওসাস হয়ে ভেন্ট্রাল অ্যাওর্টা হয়ে রক্ত যায়। এই সাইনাস ভেনোসাস আর অ্যাট্রিয়ামের মাঝে সাইনোট্রিয়াল ভালভ, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ, ভেন্ট্রিকুলার বালবাস আর্টেরিওসাসের মাঝে ভেন্ট্রিকুলার বালবাস ভালভ। এটা একটা রেখাচিত্র আকারে দেখায় দিছে পুরো জিনিসটাকে। নেক্সট হচ্ছে আমাদের, তাহলে হচ্ছে যে আমরা নেক্সট হচ্ছে এখানে একটা ছবি দিয়ে বলছে যে উদ্দীপকের এক্স অংশের নাম কি? এক্স বোঝা যাচ্ছে না, আমি এটাকে এক্স বললাম। তাহলে এই এক্স অংশের নাম কি? সাইনাস ভেনোসাস হচ্ছে আমাদের এক্স অংশের নাম। রুই মাছের হৃৎপিণ্ডে কোন কপাটিকা থাকে? রুই মাছের হৃৎপিণ্ডে অলিন্দ এবং নিলয়ের মাঝে কপাটিকা থাকে। আন্তঃলিন্দ বা আন্তঃনিলয় কপাটিকা, বাল্বো অলিন্দ না, বাল্বো নিলয়। আমাদের হৃৎপিণ্ডে দুইটা অ্যাট্রিয়ামের মাঝে কপাটিকা, দুইটা ভেন্ট্রিকলের মাঝে কপাটিকা, বাট ওদের কপাটিকা অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝে। রুই মাছের রক্ত সংবহনতন্ত্র কোন ধরনের? রুই মাছের রক্ত সংবহনতন্ত্র একচক্রীয়, বা এটাকে বলে একচক্রীয় এবং এটাকে বলে ভেনাস। ভেনাস, কারণ এখানে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়, শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়। একচক্রীয়, এখানে আমাদের মনে রাখবো শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়, শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়, শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়। তারপরে প্রশ্ন হচ্ছে আমাদের, রুই মাছের সিউডোব্রাঙ্কের সাথে যুক্ত থাকে কোন ধমনী? রুই মাছের সিউডোব্রাঙ্ক বা নকল ফুলকার সাথে যুক্ত আছে অপথ্যালমিক ধমনী। কোন ধমনী? অপথ্যালমিক ধমনী। রুই মাছের বক্ষ অঞ্চলে কোন ধমনী রক্ত সরবরাহ করে? বক্ষ, বক্ষ হচ্ছে এই যে ক্ল্যাভিকলটা তার নিচে, এই যে আমাদের এখানে ক্ল্যাভিকল নামে একটা বোনস থাকে তার নিচে, তাই এটাকে বলা হয় সাবক্ল্যাভিয়ান। এটাকে কি বলে? এটাকে বলা হয় সাবক্ল্যাভিয়ান। এটাকে কি বলা হয়? সাবক্ল্যাভিয়ান। আচ্ছা, এই জায়গাটায় আমরা হচ্ছে এই অঞ্চলটা নিয়ে আসবো এখানে। দেখো আমাদের হচ্ছে রুই মাছের ধমনীতন্ত্রের মধ্যে আমরা দেখতে পাই অন্তঃবাহী ব্রঙ্কিয়াল ধমনী, বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। এই যে দেখো সিউডোব্রাঙ্কে আমাদের অপথ্যালমিক ধমনীটা মূলত ব্লাড সাপ্লাই দেয়। সিউডোব্রাঙ্কে কে ব্লাড সাপ্লাই দেয়? অপথ্যালমিক ধমনী ব্লাড সাপ্লাই দেয়। এই জায়গাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে আমাদের হচ্ছে ডরসাল অ্যাওর্টা মিলে, ডরসাল অ্যাওর্টা মেরুদণ্ডের নিচে লেজ বরাবর প্রসারিত হয় এবং সেখানে আমরা কি দেখতে পাই? সাবক্ল্যাভিয়ান ধমনী আছে যেটা বক্ষ গহ্বরে রক্ত দেয়, প্যারাইটাল ধমনী দেহ প্রাচীরে দেয়, রেনাল ধমনী কিডনিতে দেয়, বৃক্কে দেয়, ইলিয়াক হচ্ছে আমাদের শ্রোণী অঞ্চলে দেয়, কডাল লেজে দেয়। তাহলে কডাল কোথায় দেয়? লেজে দেয় আমাদের। ইলিয়াক ধমনী কোথায় দেয়? শ্রোণী পাখনায় রক্ত সরবরাহ করে। রেনাল ধমনী কোথায় দেয়?
বৃক্কে রক্ত সরবরাহ করে। প্যারাইটাল কোথায় দেয়? দেহ প্রাচীরে রক্ত সরবরাহ করে। সাবক্লেভিয়ান কোথায় দেয়? বক্ষ পাখনা এবং বক্ষ চক্রে দেয় সাবক্লেভিয়ান। সিলিয়াকো মেসেন্টারিক নামে একটা স্পেশাল আছে, সে হচ্ছে আমাদের রুই মাছের পাকস্থলী, অন্ত্র, যকৃৎ, অগ্নাশয়, মলাশয়, এবং এখানে বলে নাই যেটা, সেটা হচ্ছে ফুলকা, তারপর হচ্ছে পটকা, এই জায়গাগুলোতে হচ্ছে আমাদের রক্ত সরবরাহ করে কে? এই সিলিয়াকো মেসেন্টারিক ধমনী। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে এখান থেকে আমাদের মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে এই জায়গাটায়, এখানে আমাদের হচ্ছে এই জায়গার কথাটা বহির্বাহী বা ইফারেন ব্রঙ্কিয়াল ধমনী। তাহলে আমাদের হচ্ছে রুই মাছে একচক্রী সংবহন, তো রুই মাছে একচক্রী সংবহনের ক্ষেত্রে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে রুই মাছের মধ্যে আমরা দেখতে পাবো যে ফুলকাতে যে হৃৎপিণ্ড থেকে ফুলকাতে যে ধমনী যায় তাকে অ্যাফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী বলে, ফুলকা থেকে যে ধমনীগুলো বের হয় তাদের ইফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী বলে। অ্যাফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনীও 4 জোড়া, ইফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী কয় জোড়া? 4 জোড়া। এখানে যেটা মনে রাখবা যে হচ্ছে আমাদের প্রথম এবং দ্বিতীয় ইফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী, প্রথম এবং দ্বিতীয় ইফারেন্ট ব্রঙ্কিয়াল আর্টারি মিলে পার্শ্বীয় মহাধমনী বা ল্যাটারাল অ্যাওর্টা তৈরি করে। তৃতীয় আর চতুর্থ ইফারেন্ট ব্রঙ্কিয়াল আর্টারি মিলে, তৃতীয় ও চতুর্থ ইফারেন্ট ব্রঙ্কিয়াল আর্টারি মিলে হচ্ছে যে আমাদের ল্যাটারাল অ্যাওর্টায় উন্মুক্ত হয়। তাহলে প্রথম আর দ্বিতীয় ইফারেন্ট ব্রঙ্কিয়াল আর্টারি মিলে ল্যাটারাল অ্যাওর্টা তৈরি করে, তৃতীয় চতুর্থ ইফারেন্ট ব্রঙ্কিয়াল আর্টারি তার রক্তটা ল্যাটারাল অ্যাওর্টায় দেয়। দুই পাশের 2 ল্যাটারাল অ্যাওর্টা মিলে আমাদের হচ্ছে ডরসাল অ্যাওর্টা তৈরি করে। দুই পাশের 2 ল্যাটারাল অ্যাওর্টা মিলে কি তৈরি করে? ডরসাল অ্যাওর্টা তৈরি করে। এই যে ডরসাল অ্যাওর্টা তৈরি করে, এটা একদম শুরু থেকে মেরুদণ্ড বরাবর লেজ পর্যন্ত বিস্তৃত থাকে, এবং এই ডরসাল অ্যাওর্টাটা যাওয়ার সময় এই ব্রাঞ্চগুলা হচ্ছে দিয়ে যায়। এটা পেছনের দিকে করে, আর উপরের দিকে তৈরি করে ক্যারোটিড ধমনী, এবং সেটা মস্তিষ্কে আমাদের করটিকার ভেতরে প্রবেশ করে। ল্যাটারাল অ্যাওর্টা সামনের দিকে তৈরি করে ক্যারোটিড ধমনী, এবং সেটা মস্তিষ্কের দিকে যায়। এই যে ছবি যদি আমরা দেখি, এই যে ছবিটা যদি দেখি, এই ছবিটা খেয়াল করো, লাল অংশটা এটা প্রথম আর দ্বিতীয় ইফারেন্ট ব্রঙ্কিয়াল আর্টারি, তারা মিলিয়ে ল্যাটারাল অ্যাওর্টা তৈরি করে। তৃতীয় চতুর্থ মিলে একসাথে ল্যাটারাল অ্যাওর্টায় উন্মুক্ত হয়। এ পাশের ল্যাটারাল অ্যাওর্টা, এ পাশের ল্যাটারাল অ্যাওর্টা মিলে পেছনের দিকে কি তৈরি করে? ডরসাল অ্যাওর্টা তৈরি করে। আর সামনের দিকে কি তৈরি করে? ক্যারোটিড ধমনী তৈরি করে, যেটা করটিকার ভেতর যায়। এখন হচ্ছে এই জায়গাটায় আমাদের এই যে উপরে ক্যারোটিড ধমনী যাচ্ছে, নিচে ল্যাটারাল অ্যাওর্টা মিলে এই গোলাকার বৃত্তাকার বলয়টাকে বলা হয় সার্কিউলার সেফালিকাস। তাহলে খেয়াল করো, দুই পাশে 2টা ল্যাটারাল অ্যাওর্টা আর ক্যারোটিড ধমনী মিলে গলবিল অঞ্চলে একটা ডিম্বাকার ধমনী বলয় তৈরি করে, সেটাকে বলে সার্কিউলার সেফালিকাস। ডিম্বাকার যে ধমনী বলয় তৈরি হয় সেটাকে কি বলি আমরা? সার্কিউলাস সেফালিকাস বলি সেই জিনিসটাকে আমরা। এরপর দেখো যে আমাদের হচ্ছে রুই মাছের ফুলকা 4 জোড়া। রুই মাছের ফুলকা কয় জোড়া? 4 জোড়া। ফুলকা আর্চ, যা থেকে ফুলকা তৈরি হয়, সেই ফুলকা আর্চ হচ্ছে আমাদের 5 জোড়া। ফুলকা আর্চ হচ্ছে কয় জোড়া? 5 জোড়া। ফুলকা ছিদ্র কয় জোড়া? ফুলকা ছিদ্র হচ্ছে 5 জোড়া। ফুলকা আমাদের হচ্ছে কয় জোড়া? ফুলকা 4 জোড়া। আর 1 জোড়া কি? নকল ফুলকা বা সিউডোব্রাঙ্ক। নকল ফুলকা বা ইংরেজিতে বলা হয় হচ্ছে সিউডোব্রাঙ্ক। নকল ফুলকা বা ইংরেজিতে বলা হয় সিউডোব্রাঙ্ক। কয় জোড়া? নকল ফুলকা বা সিউডোব্রাঙ্ক হচ্ছে 1 জোড়া। আর এরা সব কিছু মিলে থাকে কোথায়? আমাদের ফুলকা প্রকোষ্ঠে। সেই ফুলকা প্রকোষ্ঠ কয় জোড়া? সেই ফুলকা প্রকোষ্ঠ হচ্ছে আমাদের 1 জোড়া। ফুলকা প্রকোষ্ঠ কয় জোড়া? ফুলকা প্রকোষ্ঠ হচ্ছে আমাদের 1 জোড়া। ফুলকা প্রকোষ্ঠ সব কিছু মিলে হয় ফুলকা প্রকোষ্ঠ। ফুলকা প্রকোষ্ঠ ঢেকে রাখে কে? কানকো। কানকো কয় জোড়া? 1 জোড়া আমাদের। ফুলকা আর্চের সংখ্যা কয় জোড়া? তাহলে আমরা জানলাম ফুলকা আর্চের সংখ্যা হচ্ছে আমাদের 5 জোড়া। তারপর হচ্ছে আমাদের নেক্সট কথা যে ফুলকার গলবিলের প্রতি পাশে কতগুলা ফুলকা আর্চ থাকে? কতগুলা? 5টা হচ্ছে ফুলকা আর্চ থাকে গলবিলের প্রতি পাশে। মাছের কোন অঙ্গে নিউমেটিক নালী থাকে? নিউমেটিক বা বাতাসের নালী থাকে রুই মাছের সন্তরণ থলি বা বায়ুথলি বা পটকার ভেতর। রেটিয়া মিরাবিলিয়া রুই মাছের কোন অঙ্গে থাকে? রেটিয়া মিরাবিলিয়া একটা গ্যাস গ্রন্থির মতো রক্তজালক, কোষিক জালক, সেটা রুই মাছের পটকা বা বায়ুথলিতে থাকে। এই বায়ুথলিতে আমাদের 3টা গ্যাস থাকে, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। এই 3টা হচ্ছে যে আমাদের গ্যাস থাকে। রেটিয়া মিরাবিলিয়াটা হচ্ছে যে আমাদের একটা কৌশিক জালিকা। রক্তনালীর কি এক পটকার একটা কি কৌশিক জালিকা। পটকার কি? কৌশিক জালিকা। রুই মাছের পটকাতে কোন গ্যাস থাকে না? তাহলে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড থাকে। হাইড্রোজেন থাকে না। হাইড্রোজেন থাকলে কি হতো? পটকাতে আগুন ধরে যেত। রুই মাছের বায়ুথলির কাজ কি? মাছের পানির গভীরতা নির্ণয় না। রক্তে হিমোগ্লোবিন সঞ্চালন না। খাদ্য গ্রহণের সহায়তা না। দেহ শ্বসন পরিচালনার কাজ করে। দেহ শ্বসন পরিচালনার কাজ করে। নিচের শ্বসন পরিচালনার কাজ করে। তাহলে দেখো আমরা হচ্ছে এই পটকা রিলেটেড জায়গা থেকে
আমরা পটকা আমরা হচ্ছে যে রুই মাছের, আচ্ছা এই যে প্রশ্নটা এটা এইচএসসি পরীক্ষায় এবছর সিকিউতে আসবে, রুই মাছের হৃৎপিণ্ড এবং মানুষের হৃৎপিণ্ডের পার্থক্য। তারপর হচ্ছে আমাদের এই যে ধমনীর এই জায়গায় আমাদের এটা মনে রাখবো যে রুই মাছের মধ্যে আমরা কি দেখতে পাই, রুই মাছের ফুলকায় প্রতিস্রোততন্ত্র বা কাউন্টার কারেন্ট সিস্টেম আমরা দেখতে পাবো। এই নামটা মনে রাখো, রুই মাছের ফুলকায় কি পাবো আমরা, প্রতিস্রোততন্ত্র বা কাউন্টার কারেন্ট সিস্টেম দেখতে পাবো। তারপর আরেকটা কথা হচ্ছে একটু বলি, রুই মাছের যে পটকা আছে, কই পটকা গেল কই, এই যে রুই মাছের পটকাটার মধ্যে আমাদের এখানে নিউমেটিক নালী বা নিউমেটিক ডাক্ট বলে একটা জিনিস থাকে। রুই মাছের পটকার মধ্যে নিউমেটিক নালী বা নিউমেটিক ডাক্ট বলে একটা বিষয় আছে। এই যে রুই মাছের পটকা, এই যে দেখো রুই মাছের পটকাটা কোথায় থাকে, মেরুদণ্ড আর পৌষ্টিক নালীর মাঝে থাকে। এটাকে নিউমেটিক নালী বা ডাক্টাস নিউমেটিকাস বলা হয়। এই যেসব বায়ুথলি নালী পথে অন্য নালীর সাথে যুক্ত সেসব বায়ুথলিকে ফাইসোস্টোমাস বায়ুথলি বলা হয়। তার মানে এই বায়ুথলি পৌষ্টিক নালীর সাথে আমাদের নিউমেটিক ডাক দ্বারা যুক্ত থাকলে তাকে ফাইসোস্টোমাস বলি, আর যদি হচ্ছে বায়ুথলি অন্য নালীর সাথে যুক্ত না থাকে তাকে ফাইসোস্ক্লিটাস বলা হয়। ফাইসোস্টোমাস কারা কারা, ফাইসোস্টোমাস হচ্ছে রুই, কাতলা, পুঁটি, এরা ফাইসোস্টোমাস। আর ফাইসোক্লিটাস কারা, টাকি আর কই মাছ, এরা হচ্ছে ফাইসোক্লিটাস মাছ। ওকে, তারপর হচ্ছে রুই মাছের পোনার দৈর্ঘ্য আমাদের হচ্ছে কত, রুই মাছের পোনার দৈর্ঘ্য, রুই মাছের কোন পোনার দৈর্ঘ্য জানতে চাচ্ছে, এটা আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস। আর এই পটকার কাজ কি, বায়ুথলির কাজ প্লবতা রক্ষা, অভিযোজন বা ভাষন্ত, শ্বসন, প্রতিধ্বনি সৃষ্টি, শব্দ উৎপাদন, চাপ নিয়ন্ত্রণ, এই জায়গাগুলা। আচ্ছা, আর রুই মাছের পোনা, এই জায়গা থেকে আরেকটা কথা মনে রাখবা যে রুই মাছ হচ্ছে জননটা জুন জুলাই মাসে হয়। এখানে দাগানো লাইনগুলা যাদের কাছে আমার বই আছে তারা তো জানোই। রুই মাছের পোনা, পোনা যে আছে এখানে দেখো আমাদের হচ্ছে রেণু পোনা, রেণু পোনা হচ্ছে 72 ঘন্টা বয়স, রেণু পোনার দৈর্ঘ্য 7 মিলিমিটার বলছে। তারপর হচ্ছে ধানি পোনা, এটা 12 মিলিমিটার পর্যন্ত হয়। আঙ্গুলি পোনা বি, আঙ্গুলি পোনা হয় হচ্ছে প্রায় 30 মিলিমিটার পর্যন্ত হয়, 7, 12, 30। তো এখানে আমাদের কোনটা জানতে চাইছে, কোশ্চেনটা ঠিকঠাক মতো দেওয়া নেই। তারপর হচ্ছে ধানিপোনার বয়স সীমা কত, আচ্ছা ধানিপোনার বয়স সীমা হচ্ছে 72 ঘন্টা থেকে 8 দিন হচ্ছে রেণুপোনার পর ধানিপোনা বা ফ্রাই। তারপর হচ্ছে আঙ্গুলিপোনা। রুই মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র কোটায়, আমাদের যে হালদা নদী আছে সেটা রুই মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র। হ্যাঁ আচ্ছা, তা আমরা মূলত এখানে কিন্তু বহুপদীগুলা নিয়ে কম কাজ করছি। সো বহুপদীও তোমরা পারবা, অল্প কিছু বহুপদী দেওয়া আছে। হাইডার পদতলের কাজ কি, হাইডার পদতলের কাজ বুদবুদ সৃষ্টি করা, শ্রেণীতাত্ত্বিক গুরুত্ব, নেমাটোসিস বহন করে, চলাচলে সাহায্য করে। পদতলের কাজ হচ্ছে চলব, চলন, কোনো কিছুর সাথে লেগে থাকা আর ভাসতে সাহায্য করে। হাইডার পরিপাকে অংশ নেয় হচ্ছে ফ্লাজেলীয় কোষ আর ক্ষণপদীয় কোষ। এই ফ্লাজেলীয় কোষটা হচ্ছে যে আমাদের কি করে, খাদ্য বস্তুকে ভাঙে, খাদ্য বস্তুকে ভাঙে ফ্লাজেলীয় কোষ। আর হচ্ছে ক্ষণপদীয় কোষের কাজ কি, ক্ষণপদীয় কোষটা আমাদের যে খাদ্যবস্তু আছে সেই খাদ্যবস্তুগুলাকে গলাধকরণ করে। আমাদের হচ্ছে খাদ্যবস্তুকে খাদ্য কণাকে গলাধকরণ করে। আমাদের যে খাদ্য কণা আছে সেই খাদ্য কণাকে গলাধকরণ করে, খাদ্য কণাকে গলাধকরণ, খাদ্য কণাকে হচ্ছে গলাধকরণের কাজ করে, খাদ্য কণাকে গলাধকরণ করে আমাদের হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক ঘটায়। খাদ্যকণাকে গলাখাদ্যকরণ করে হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক করে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে বলছে গ্রন্থি কোষ। হ্যাঁ, গ্রন্থি কোষগুলো আমাদের কি করে, এনজাইম ক্ষরণ করে, এনজাইম ক্ষরণ করে খাবার হজমে সাহায্য করে, এনজাইম ক্ষরণ করে, এনজাইম ক্ষরণ করে খাবার হজমে সাহায্য করে। তাহলে 1, 2, 3 এই তিনটেই হচ্ছে আমাদের কি হবে, অ্যান্সার হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের সুপারপজিশন প্রতিবিম্ব। এই সুপার ডুপার পজিশন তো মৃদু আলোতে হবে, তীর্যক উলম্ব উভয় আলোক গ্রহণ করে বস্তুর ভিন্ন ভিন্ন অংশের পৃথক প্রতিবিম্ব তৈরি হবে, এটা হয় অ্যাপোজিশনে। আর সুপার পজিশনে কি, সুপার ডুপার একটা ইমেজ তৈরি হয়। তারপর হচ্ছে আমাদের সম্মুখ কার্ডিনাল শিরা রুই মাছের কোথা থেকে তৈরি হয়, সম্মুখ কার্ডিনাল শিরা, সম্মুখ কার্ডিনাল শিরা রুই মাছের কোথা থেকে শুরু হবে। এই যে দেখো রুই মাছের মধ্যে এসে এখানে শিরা নিয়ে কথা বললো। রুই মাছের শিরা হচ্ছে 3 জোড়া। রুই মাছের সিস্টেমিক শিরাতন্ত্র আছে, পোর্টাল শিরাতন্ত্র আছে। পোর্টাল শিরাতন্ত্রের মধ্যে হেপাটিক আর রেনাল। সিস্টেমিক শিরাতন্ত্রের মধ্যে এক জোড়া সম্মুখ কার্ডিনাল, এক জোড়া পশ্চাৎ কার্ডিনাল, আর হচ্ছে যে ডাক্টাস কুভিরি, এক জোড়া ডাক্টাস কুভিরি আছে। এই যে এক জোড়া সম্মুখ কার্ডিনাল, এক জোড়া জুগলার শিরা, পশ্চাৎ কার্ডিনাল শিরা। দেহের সামনের অংশ থেকে সম্মুখ কার্ডিনাল শিরা শুরু হয়। তাহলে এই যে সম্মুখ কার্ডিনাল শিরা দেহের সামনের অংশ থেকে শুরু হয়। এখানে আসলে কোথাও বলা নাই কোন জায়গা থেকে সম্মুখ কার্ডিনাল শিরাটা আসতেছে। তো তোমাদের বইয়ে এখানে হাইওয়েড অঞ্চল বলছে, লাল অঞ্চল বলছে, চক্ষু অঞ্চল বলছে। আমি লাল অঞ্চল, এটা হচ্ছে যে কোশ্চেন মার্ক থাকলো, এটা কোশ্চেন মার্ক হলো একটা প্রশ্ন। তারপর হচ্ছে রুই মাছের আইস চুন এবং কোলাজেন দেওয়া তৈরি, এপিডার্মাল বলছিলাম, মাছের আইস
এপিডার্মাল স্তর থেকে মাছের আঁশ কোথা থেকে তৈরি, ডার্মাল স্তর থেকে তৈরি। মাছের আঁশ ডার্মাল স্তর থেকে তৈরি হয়। আর হচ্ছে যে কুমিরের আঁশ এপিডার্মাল স্তর থেকে তৈরি হয়। আঁশটা মাছের প্রধান প্রতিরক্ষা অঙ্গ, দেহটা নরম, এই প্রধান প্রতিরক্ষা অঙ্গ হিসেবে কাজ করে কে, আঁশ। So আমাদের হচ্ছে এতটুকুই হচ্ছে যে দিয়েছে, আমি স্লাইডটা মাত্র চেক করে সে দেখলাম যে বহুপদী কিছুটা কম আছে। তা আমি ট্রাই করবো যে বহুপদী কিছু অ্যাড করে দেওয়ার, না করলেও তোমরা এখন পারবা, যেভাবে পড়াই দিচ্ছি এই চ্যাপ্টার এখান থেকে মিস যাওয়ার মতো খুব বেশি কিছু আসলে নাই। সো তারপরও ক্লাস শেষে অবশ্যই বইটা একটু দেখবা। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, সি ইউ। তোমাদের হচ্ছে যে মানে আমার ক্লাসের মধ্যে যারা আমাদের ম্যাজিস্ট্রিক কোর্সে একটা একটা করে অধ্যায়ভিত্তিক ক্লাস করছো, আজকের মধ্যে শেষ ক্লাস আমাদের। আর যারা একসাথে কম্বাইন করবা এটা তো সেকেন্ড ক্লাস হবে তোমাদের। সো আমরা আজকে শেষ করেছি ইনশাল্লাহ। আমরা হচ্ছে যে তোমাদের সামনে চেষ্টা করব সর্বোচ্চ তোমাদের সব কিছুর সাথে থাকার। আর হচ্ছে যে দেখা হবে আলফা 7-এ যারা আমাদের মেডিকেল অ্যাডমিশন কোর্স নিচ্ছ তাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে, গল্প হবে, আড্ডা হবে, সফলতার মঞ্চে একসাথে ওঠা হবে। আসসালামু আলাইকুম সকলকে।